নমস্কার। উপস্থিত সকলের প্রতি সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি বৃহৎ রাজ্য সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয়। মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবর্ষে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাভুক্ত এই মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয়। 2020 সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ন্যাক দ্বারা এই ক্যাটাগরিতে মূল্যায়িত হবার পাশাপাশি চলতি বছরে এনআইআরএফ র্যাঙ্কিং এ রাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দেশের মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানাধিকার করার সমান্তরালে প্রাপ্তি লাভ করেছে 12B ক্যাটাগরিও। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মানববিদ্যা অনুষদ শিক্ষার্থী নিবন্ধীকরণের নিরিখে সর্ববৃহৎ। এই মানববিদ্যা অনুষদের পরিকল্পিত উদ্যোগে 2016 সালের আগস্ট মাসে গড়ে ওঠে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ বা ভাষা অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। এই কেন্দ্র বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামক একটি জনগবেষণা প্রকল্প পরিচালনা করে চলেছে। 2014 সালে আয়োজিত পার্টিশন বিষয়ে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রের সফল উদযাপনের পর প্রায় 3 বছর ধরে বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে এই প্রকল্পের ভাবনা সূত্র উঠে আসে। এই প্রকল্পে রিপোজিটরি বা ডিজিটাল সংগ্রহশালার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে গ্রন্থ প্রকাশে। সমগ্র প্রকল্পকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং 3টি খণ্ডে সমগ্র প্রকল্পের কাজ সাধারণ মানুষ ও আগ্রহী পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই পরিকল্পনা বাস্তব রূপ লাভ করেছে। প্রকল্প থেকে যে 3 খণ্ডে গ্রন্থ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল তার 2টি খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জানুয়ারি 2021-এ বাংলার পার্টিশন কথা উত্তর প্রজন্মের খোঁজ প্রথম খণ্ড এবং মার্চ 2024-এ উক্ত গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বইটির পরিবেশক দেজ পাবলিশিং। বইটির প্রথম খণ্ডে গ্রন্থিত হয়েছে 30টি জীবন ভাষ্য, 7টি প্রবন্ধ ও সমীক্ষামূলক রচনা। এরই সমান্তরালে অধ্যাপক শক্তিনাথ ঝা, উত্তম কুমার বিশ্বাস প্রমুখের কলমে পার্টিশনের বিভিন্ন অনালোচিত দিকগুলি উঠে এসেছে। প্রথম খণ্ডে প্রলম্বিত উদ্যোগে দ্বিতীয় খণ্ডে সাজানো হয়েছে 30টি জীবন ভাষ্য, কথোপকথন এবং 2 বাংলা মিলিয়ে 8 জন লেখক ও বিশিষ্ট জনের সঙ্গে আলাপ। সংযুক্ত হয়েছে বিভিন্ন প্রসঙ্গের আরো 5টি সমীক্ষামূলক নিবন্ধ। পরিকল্পিত তৃতীয় খণ্ডটির কাজ বাস্তবায়িত হওয়ার অভিমুখগামী। সংকলনটির সম্পাদনা করেছেন অধ্যাপক মনন কুমার মণ্ডল মহাশয়, যিনি প্রকল্প অধিকর্তা এবং যার বৌদ্ধিক, মানসিক ও কায়িক একাগ্রতা ছাড়া এই প্রকল্প এবং প্রকল্পের ফল আজকের আলোচিতব্য গ্রন্থের খণ্ডগুলি গড়ে উঠতে পারত না। আজ আমরা সকলে একত্রিত হয়েছি এই বইটি সম্পর্কিত আলোচনা বিদ্বৎ জনের থেকে শুনে নেওয়ার উদ্দেশ্যে। আমাদের মধ্যে আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক শ্রী তপোধীর ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন উপাচার্য, অসম বিশ্ববিদ্যালয়। তিনি চিন্তক, খ্যাতনামা প্রাবন্ধিক এবং কবিও বটে। তার প্রকাশিত কিছু গ্রন্থ প্রতীচ্যের সাহিত্য তত্ত্ব, পশ্চিমের জানালা, রোলা বার্থ তাঁর পাঠকৃতি, টেরি ইগলটন তাঁর তত্ত্ব জিজ্ঞাসা, মিশেল ফুকো তাঁর তত্ত্ববিশ্ব, জ্যাক দেরিদা তাঁর বিনির্মাণ। স্যারকে আমাদের মধ্যে পেয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর নীলরতন সরকার, সহকারী অধ্যাপক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাঁর উচ্চশিক্ষা
ও গবেষণা কলকাতা বিশ্ববিদ্যালয়। তার গবেষণার বিষয় রবীন্দ্রনাথের চিন্তা চেতনায় 19 শতকের বাঙালি বুদ্ধিজীবীর উত্তরাধিকার। তার চর্চার বিষয় 19-20 শতকের বাংলা সাহিত্য, বাঙালি বুদ্ধিজীবী ও তার চিন্তা জগৎ। এই বিষয়ে লিখিত তার গবেষণামূলক নিবন্ধগুলি পরিচয়, অনুষ্টুপ, আরেক রকম প্রভৃতি পত্রিকায় মিলবে। গবেষণা এবং নিজস্ব পড়াশোনার চর্চার সমান্তরালে তিনি জাগরি, চারবাক, 22শে শ্রাবণের মতো পত্রিকার সম্পাদনাও করেছেন। এই তরুণ অধ্যাপককে আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা হিসেবে পেয়ে আমরা আনন্দিত। বক্তাদের থেকে বইটি সম্পর্কে শুনে নেওয়ার আগে বইটির সম্পাদক ও সংকলক অধ্যাপক শ্রী মনন কুমার মণ্ডল মহাশয় বইটির নির্বাচিত অংশ পাঠ করবেন আমাদের উদ্দেশ্যে। স্যার, আপনি যদি এবার আপনার অংশটি পাঠ করেন। নমস্কার। শুভ সন্ধ্যা। অধ্যাপক তপোধীর ভট্টাচার্য আমার স্যার, আমি প্রণাম জানাই, এবং স্নেহাস্পদ নীলরতন, উপস্থিত আমার বিশ্ববিদ্যালয়ের কলিগ এবং অন্যান্য যারা আছেন আজকে সময় ব্যয় করে এই অনুষ্ঠান আগ্রহের সঙ্গে শুনছেন। আপনারা জানেন যে আমরা যেরকম ভাবে ভূমিকায় বলা হলো যে এরকম একটা কাজের পরিকল্পনা আমরা নিয়েছিলাম প্রায় 10 বছর আগে, সেই কাজ এখনো চলছে। তারই দুটি খণ্ড প্রকাশিত হয়েছে, সেই গ্রন্থ নিয়ে আলোচনা পর্ব চলছে নানাবিধ স্তরে। এখন অনলাইনে আজকে যে আলোচনা সভা, সেখানে দুজন কৃতি সমালোচক এবং লেখক তারা বলবেন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি একটা অংশ প্রথম খণ্ডের ভূমিকার শেষাংশ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলার পার্টিশন কথা, উত্তর প্রজন্মের খোঁজ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 53। সমষ্টির সামূহিক চৈতন্য ধ্বংস ও নির্মাণের স্তর বহুস্তরী। আত্মধ্বংস ও আত্মনির্মাণের সামাজিক কাহিনী বহুকাল ধরে বলে চলে, বিরামহীন, জ্যোতিহীন তার বিস্তার। হলোকস্ট, পার্টিশন অথবা বিপুল বিস্তারী গণপ্রব্রাজনের যে কোনো কথামালারই এক প্রকার লৌকিক স্বর থাকে। নির্দিষ্ট কৌম সমাজে তার ছায়াপাত আখ্যানের এক মহতী নির্মাণে নিয়োজিত হয়ে থাকে। বেষ্টির বুনে চলা সেই কথামালার সম্মিলনে গড়ে ওঠে মহা আখ্যান। গল্প, উপন্যাস, কবিতা, নাটক সেই মহা আখ্যানের অংশ। পার্টিশনের যে আখ্যান এখনো লেখা হয়নি, বাংলার পার্টিশন চূর্ণকে এমনই এক মহৎ আখ্যানের অংশ হিসাবে পাঠের অভিপ্রায় উত্তর প্রজন্মের দায়। আলোচনার শুরুতে ভারতীয় পার্টিশন হিস্টেরিওগ্রাফির যে পরিচয় দেওয়া হয়েছে তা এমনই কোট আনকোট কথা সাজিয়ে তোলে, যে যা থেকে বাস্তবিক আমি আমরা এক কথোপকথনে নিযুক্ত হই, বিড়ালাপে সাজিয়ে তুলি আমাদেরই আখ্যান। অহং বিসর্জন এই আখ্যানে অলিক, কারণ সামূহিক স্মৃতিলোপের অংশীদার হিসেবে সেই অহং সর্বদাই এক সমষ্টিলোক নির্মাণের স্বনির্বচিত বয়নে নিযুক্ত থাকে। বাংলার পাটিশনোত্তর বাস্তবতায় যে দ্বিমুখ বিস্তারী পথের ইশারা এখানে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে, পরিপ্রেক্ষিত নিরপেক্ষভাবে তার পাঠ কার্যত অসম্ভব। বাংলার ভাষিক সংক্রমণের দাগ নিয়ে সেই আখ্যান আজও নিরন্তর প্রশ্ন তুলে চলে আমাদের মনে। গল্প, উপন্যাসও সেই বেষ্টি বয়ানের শিল্পিত রূপ, সাজিয়ে তোলা কল্প আখ্যান। আমাদের আখ্যান পুনর্গঠিত দুই বাংলার সমাজে সহাবস্থানের যে আলেখ্য সাজিয়ে তোলে, দক্ষিণ এশীয় ভূগোলে সেই বিশিষ্টতার অনুসন্ধান আমাদের করে চলতেই হবে। এরই সূত্রক্রমে দ্বিতীয় খণ্ড শুরু হয়, এবং দ্বিতীয় খণ্ডের শেষ অংশ আখ্যান চূর্ণ ভূমিকা, সেখান থেকে ছোট্ট একটি অংশ আপনাদের শোনাই। পার্টিশনের ঐতিহাসিক স্থানাঙ্ক নিয়ে ভারতীয় আখ্যানে যে অতি সচেতনতা দৃশ্যমান, তা আদপে একরকম ঝোঁক বা ঔপনিবেশিক কালপর্দে
ইতিহাসের আখ্যান নির্মাণের সঙ্গে সমীকৃত। পার্টিশন আখ্যান শুনতে, এমনকি পড়তে বসলেই আমরা সেই ঐতিহাসিক আখ্যানের গলিঘুজিতে ঘুরে বেড়াতে বাধ্য হই, যেন সেখানে পার্টিশন আটকে আছে। আখ্যানের স্বভাবই হলো কল্পনা, অতিরেক ও প্রতিসরণের জগৎ নির্মাণ করতে করতে এগিয়ে যাওয়া। অথচ যে কোনো ট্রমা চিহ্নিত ইতিহাস বিন্দু আখ্যানে যখন পড়ি বা শুনি, যেন মনে হয় সেই স্থির অতীতই আমাদের আশ্রয়, যেন সেখান থেকে বেরোনোর কোনো উপায়ই নেই। পূর্ব নির্দিষ্ট, এমনকি অতি নির্দিষ্টতার দায় মেনে নিয়েই আমরা পার্টিশন আখ্যানের কাছে যাই, পৌনঃপুনিক আবর্তনে মথিত হতে থাকি। সমস্যা এই মন্থন নিয়ে। ছিন্নতা, কারুণ্য, মমত্ব, সম্প্রীতি, সংগ্রাম, বীরত্ব, ট্র্যাজিকত্ব, অর্জন ও স্বপ্ন সবকিছুই আমাদের টানে, অথচ মনে হয় যেন ইতিহাস টানছে। ঐতিহাসিকতা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কেন আমাদের আখ্যান ফিরে যায় ইতিহাসে? কেন আখ্যানের স্বাভাবিক স্বধর্মকে আমরা ভ্রমাত্মক করে তুলি এই ইতিহাসে ফিরে যাওয়ার মধ্য দিয়ে? এই অস্পষ্ট পিছুটানের খোঁজ পাওয়া গেছে বিভাজিত দুটি দেশের বেশ কিছুদিন চলার পর, অন্তত 5-6 দশক থিতু হওয়ার পর। পাকদণ্ডী বেয়ে বেয়ে যে জীবন উঠে এসেছে নতুন দেশে, সেখান থেকে উপনিবেশের মোহগ্রস্ত আখ্যানকে চিনতে পারা গেছে। তাই জীবনের খণ্ড নয়, খোঁজ জারি রাখতে হয়েছে জীবনের পূর্ণাঙ্গ ভাষ্যে, যা আখ্যানের কণা চূর্ণক বলে মনে হয়। আসলে তা বড় আখ্যানের সঙ্গে সংযোগের প্রতীক্ষায় আছে। কথাকার সেই সংযোগ গড়ে তুলবেন কেবলমাত্র ইতিহাসে ফিরে গিয়ে নয়, বরং মানসী কল্পনায়। উদ্বাস্তু, বর্ডার, নাগরিকত্ব, দাঙ্গা, রাষ্ট্রচিহ্নিত পরিচয়ের আলপথে সেই মানসী কল্পনার ঘোরাফেরা, আখ্যানের বিস্তার। এই আহ, পর্যন্ত বলে আমি দুটো অতিরিক্ত কথা যোগ করব, যে এই কাজ আমাদের এখনো শেষ হয়নি। আমরা প্রথম দুটি পর্যায়ে প্রায় চোদ্দ 1400 ঘন্টা মতন সাক্ষাৎকার এবং গল্প সংগ্রহ করেছি বাংলার বিস্তীর্ণ প্রান্তরে, জেলা, মফস্বল জুড়ে। সেখান থেকে কিছু কিছু অংশকে নির্বাচিত, অনুমতি সাপেক্ষে ওরাল হিস্ট্রি ইত্যাদি যে স্বাভাবিক এবং এথিক্যাল বিষয়গুলি আছে, সেগুলিকে সম্মিলিত করে অনুমোদন সাপেক্ষে আমরা কিছু কিছু কথা বাংলার আগ্রহী পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাইছি। এবং তা সেই তুলে ধরার দায় আমাদের উত্তর প্রজন্মের দায় বলে আমরা মনে করি। আমরা এই গ্রন্থমালা যখন শেষ হবে, আশা করা যায় তখন আরো কিছু মানুষের কথা স্বর আমরা সংযোজন করতে পারবো। নতুন আখ্যান কাব্যের আলাপে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো। নতুন প্রজন্মের যারা লেখালেখি করছেন, তাদের মধ্যে ওই ইতিহাস কিভাবে গল্পের আখ্যানের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তা শুনতে পাবো। ধন্যবাদ। প্রাপ্তি। ধন্যবাদ স্যারকে। আমরা এবারে আজকে আমাদের মধ্যে যে দুজন প্রধান বক্তা উপস্থিত রয়েছেন, তার মধ্যে আমরা শুরুতে শুনে নেব ডক্টর নীলরতন সরকারের থেকে এই আলোচিতব্য বইটি সম্পর্কে। স্যার, আপনি যদি শুরু করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আহ শুরুতেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আজকের এই বই আলোচনা বিষয়ক যে আলোচনা সভা, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলার পার্টিশন কথা, উত্তর প্রজন্মের খোঁজ, এই দুখণ্ডে এখনো পর্যন্ত এই বইটি বেরিয়েছে। আমি যে এই বিষয়ে খুবই বলবার অধিকারী এমন নই, কিন্তু যেহেতু আজকের সঞ্চালক প্রাপ্তি যেমন বলছিলেন যে 2014 সালের একটা আলোচনা সভা, আন্তর্জাতিক আলোচনা সভা, এবং তার সূত্র ধরেই একটি প্রকল্প, একটি গবেষণা, জনগবেষণা প্রকল্প
এবং তার থেকে যে দুটো বই তৈরি হওয়া, এই গত 10 বছরের প্রক্রিয়ায় কোনো কোনো সময় আমি যুক্ত ছিলাম, এবং যা ঘটছে, যে বই বেরিয়েছে বা অন্যান্য যা কিছু কাজ, সেগুলোর খোঁজ খবর রেখেছি। আহ, খানিকটা সেই কারণেই হয়তো আহ এই বিষয়ে দু একটা কথা আমি হয়তো বলতে পারি। আমি সেই রকমই বলবো যে আমার খুবই মনে পড়ছিল যে 2014 সালের কথা যখন আজ উঠে পড়লো 3 দিনের সেই আলোচনা সভা, তার শিরোনাম ছিল দেশভাগের সাহিত্য, স্মৃতি ও সত্তার উত্তরাধিকার। এবং সেই আলোচনা সভা থেকে একটি বইও বেরিয়েছিল, শিরোনামে ছিল দেশভাগের সাহিত্য, ইংরেজি নামটা অবশ্যই পার্টিশন লিটারেচার ছিল। কিন্তু যখন বাংলা বইটা গাংচিল প্রকাশনা থেকে বেরোলো, সেই বইয়ের নাম হলো পার্টিশন সাহিত্য। আহ আবার এখন যে দুটো বই বেরিয়েছে তারপরে সেই এই প্রকল্প, যে প্রকল্পের কথা বারবার উঠে আসছে, জনগবেষণা প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে প্রায় 50 জন গবেষক, শিক্ষক, অধ্যাপক তারা এর মধ্যে কাজ করে চলেছেন। এই প্রকল্প থেকে যখন বই বেরোলো, সেই বইটার নাম হয়ে গেল বাংলার পার্টিশন কথা। এই দেশভাগের সাহিত্য থেকে পার্টিশন কথা, এই 10 বছরের যে পরিক্রমা, সম্পাদকের কাছাকাছি থাকার সুবাদে এই পরিক্রমার খানিকটা প্রকল্পের অংশ না হলেও খানিকটা লক্ষ্য করার সুযোগ পেয়েছি। আহ এই প্রকল্পটা নানা কারণেই গুরুত্বপূর্ণ, সেই সেমিনারটার মতোই। মানে বাংলা বিদ্যা চর্চার পরিসরে একটা সেমিনার হয়ে যায়, তারপর যেখান থেকে টাকা আসে অর্থাৎ ফান্ডিং এজেন্সিকে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানো হয়, ব্যাস ওইখানেই তার পরিসমাপ্তি হয়। কিন্তু 2014 সালের ওই 3 দিনের ওই সেমিনারের ক্ষেত্রে সেটা হয়নি। তারপরেও দেখেছি নানা সময়ে কিভাবে কাজ এগিয়ে নেওয়া যায়, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, সেই নিয়েই নানা রকম পরিকল্পনা এই সম্পাদক করছিলেন। এবং তার ফলস্বরূপ একটা জনগবেষণা প্রকল্প নেওয়া হয়েছে। এবং সেমিনার সম্পর্কে যে কথা বলা হলো, খানিকটা বাংলা বিদ্যা চর্চার পরিসরে এই প্রকল্প প্রজেক্ট সম্পর্কেও একই কথা চলতে থাকে মোটামুটি ভাবে। আমাদের পরিচিত বৃত্তের মধ্যে যে প্রজেক্ট গুলো হতে দেখি, সেটা অনেকটা পদোন্নতির সোপান হিসেবেই ব্যবহৃত হয়। এবং তার থেকেও বড় কথা, যেটা যদি বা পদোন্নতি সোপান হিসেবে ব্যবহার হলো না, খুব জ্ঞানতাত্ত্বিক কোন একটা পরিমণ্ডল তৈরি করলো, তার সঙ্গেও আম জনতার একটা বিচ্ছিন্নতা দেখা যায়। কিন্তু এই একটা আশ্চর্য প্রজেক্ট, যেটা আমাদের জনজীবনকে সঙ্গী করে, তার ভালো থাকা, মন্দ থাকা, আহ সামাজিক রাষ্ট্রনৈতিক নানা রকম বিক্ষোভ এই 10 বছরের মধ্যেই হয়েছে, দুপারেই হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই এটা এগিয়ে চলেছে এবং তৈরি করেছে একটা ডিজিটাল রিপোজিটরি। এক্ষুনি শুনলাম প্রায় 1400 ঘন্টার রেকর্ডিং রয়েছে সব মিলিয়ে। ফলে এই রিপোজিটরি থেকেই তৈরি হয়েছে একটা বই। এবং বই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই যে আহ, এই বইটার প্রকাশক একটা বিশ্ববিদ্যালয়। প্রায় 100 বছর অতিক্রম করে ফেলেছে আমাদের বাংলা বিদ্যা চর্চা এবং এর বিকাশ এবং তার গড়ে ওঠায় পরিপুষ্টি, এই সমস্ত কিছুতে বিশ্ববিদ্যালয় প্রকাশনার একটা স্বতন্ত্র গুরুত্ব আছে। আমরা এটা জানি, কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী, এমনকি পরবর্তী সময়ে যাদবপুর, বর্ধমান, এমনকি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেও খুব গুরুত্বপূর্ণ কিছু বই বেরিয়েছে। তাই দিয়েই আমাদের প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চার কাঠামো গড়ে উঠেছিল। এই যে প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চার কাঠামো, এই কাঠামোর মধ্যে এই বই দুটো একটা গুরুত্বপূর্ণ সংযোজন। এইটাই আমার মনে হয়েছে সব মিলিয়ে। আহ এই দুটো আমার প্রাথমিক কথা, একটা প্রকল্প সম্পর্কে এবং বই সম্পর্কে। এই কথা দুটো বলে আমি আমার মূল আলোচনায় আসতে চাই। এই বই, আমরা আজকে খুব অল্প কয়েকজনই আছি,
এবং যারা আছি তারা এটা জানি যে এই বই সম্পর্কে আমরা আমাদের পরিকল্পনা মোটামুটি জানা। তো এটা দেখে মনে হয়েছে এই বইটাকে দুটো আলাদা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। একটা অংশ জীবন ভাষ্য, এবং সব মিলে দুটো বই মিলে 50-এরও বেশি এরকম সাক্ষাৎকার ভিত্তিক অনুলিখন। এবং সেই অনুলিখন কখনো একেবারে আত্মকথার ভঙ্গিতে আমি কথা বলছে, আবার কখনো যিনি ইন্টারভিউ করেছেন বা পরে যিনি অনুলিখন করেছেন, একটা থার্ড পার্সন ন্যারেটিভ ব্যবহার করা হয়েছে। আহ, এই জীবন ভাষ্যগুলো রয়েছে। এছাড়াও রয়েছে 10টিরও বেশি সমীক্ষামূলক প্রবন্ধ। আর দ্বিতীয় খণ্ডে দেখলাম আলাপ হিসেবে কয়েকজন বিশিষ্ট, দুই পারের কয়েকজন বিশিষ্ট মানুষকে এখানে যুক্ত করে নেওয়া হয়েছে। এছাড়াও আমার নিজের যেটা মনে হয়েছে এই বইয়ের খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা একটু আগে যেখান থেকে পড়ছিলেন মাননীয় সম্পাদক, আহ এর দুটো সম্পাদকীয় ভূমিকা আমাদের পার্টিশন চর্চার ইতিহাসেই এটা খুব গুরুত্বপূর্ণ সংযোজন। প্রায় এই দুটো ভূমিকা নিয়েই আলাদা একটা আলোচনার আয়োজন, সিম্পোজিয়াম করা যেতে পারে। আমি ভূমিকা প্রসঙ্গে খুব বেশি কথা বলবো না। বইয়ের জীবন ভাষ্য এই অংশটা নিয়ে মূলত কথা বলতে চাইবো। না, দুটো কথা না বললেই নয় যে দুটো জায়গা থেকে এই ভূমিকা দুটো আমাকে বারবার পড়তে উৎসাহী করেছে। এই ভূমিকাগুলো, বিশেষ করে প্রথম খণ্ডের ভূমিকাটা একাধিকবার পড়ার আমার সুযোগ হয়েছে। দ্বিতীয় খণ্ডটা আমি একাধিকবার পড়তে পারিনি, একবারই পড়েছি, আগে ছিল না বইটা আমার সংগ্রহে। এই দুটো ভূমিকা থেকে দুটো বিষয় আমাকে ভাবিয়েছে, এবং পার্টিশন নিয়ে আগামী দিনে এই ভূমিকা দুটির একটা গুরুত্ব আমরা আস্তে আস্তে হয়তো বুঝতে পারবো। প্রথম যে ব্যাপারটা, যে এই ভূমিকার মধ্যে সম্পাদকের একটা বিশ্ববিখ্যা আছে, যা পার্টিশন নিয়ে, শুধুমাত্র বাংলার পার্টিশন নয়, বা বাংলা এবং পাঞ্জাব মানে ভারতীয় প্রেক্ষাপটে, উপমহাদেশের প্রেক্ষাপটেই পার্টিশন নয়, তিনি পার্টিশন চর্চার এই সমকালীন তত্ত্ববিশ্বে পার্টিশন চর্চার যে নানা রকম অন্ধি সন্ধি, তার সবটা পরিক্রমা করে একেবারে আলাদা করে চিহ্নিত করতে চেয়েছেন বাংলার পার্টিশনকে। মধ্যপ্রাচ্য, ইউরোপ বা এমনকি পাঞ্জাবের পার্টিশনের সঙ্গেও যে বাংলার পার্টিশনের স্বাতন্ত্র, এই কথাটা বলা হয়তো খুবই সহজ, কিন্তু সেইটা আহ একটা একটা প্রতিপাদ্যের মতো করে আমাদের সামনে তুলে ধরার এই কঠিন কাজটি তিনি করেছেন। এইটা একটা দিক। এটা আমার মনে হয় যে যতটা সময় যাবে, পার্টিশন নিয়ে যত চর্চা আগামী দিনে হতে থাকবে, এই এই অংশটার গুরুত্ব আমরা ক্রমে বুঝতে পারবো। দ্বিতীয় আর একটা বিষয়, যেটা নিয়ে হয়তো কখনো কখনো কেউ কেউ খানিকটা বলতে চেয়েছেন, কিন্তু এই বইয়ের মধ্যে, এই দুটো বইয়ের মধ্যেই সম্পাদক খুব দৃঢ়ভাবে পার্টিশন, 47-এর পার্টিশনকে একটা ব্যপ্ত পটভূমিকার উপরে দাঁড় করাতে চেয়েছেন, যার উৎস মুখে আছে 1905-এর বঙ্গ বিভাগ, এবং পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে তিনি চিহ্নিত করছেন 1971-এর বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হওয়া। এই দুটো ঘটনাকে দুদিকে রেখে পার্টিশনকে তিনি বুঝতে চান, এবং আমাদের সামনেও সেইভাবেই আনতে চান। এবার প্রশ্ন উঠতে পারে, কেন 1905? আহ উম, আহ, বাংলা ভাগ হয়েছিল, তারপরে সেই বিভাজনের দাগ মুছেও গেছে, এবং তারপরেও আমরা জানি, যেটা সব্যসাচী ভট্টাচার্য তার বইয়ে দেখিয়েছেন, যে পরবর্তী সময়টা বাঙালি রশ্মিতার যুগ নানাভাবেই আসছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে 1905 বা 1904 সালে যখন বঙ্গবিভাগের প্রস্তাব এসেছিল, তারপর থেকে যদি রবীন্দ্রনাথের লেখাগুলো কিছু খেয়াল করা যায়, খুব আশ্চর্য একটি কথা আছে, সেখান থেকে একটুখানি আমি পড়ি। ব্যাধি ও প্রতিকার নামে যে প্রবন্ধটা, সেখান থেকে দুটো জায়গা আমি একটুখানি পড়ছি। শুধুমাত্র ইংরেজ বিদ্বেষ নয়,
নিজেদের দোষ দোষ ত্রুটি ইত্যাদি এই সমস্ত দিকেও রবীন্দ্রনাথের যে তীক্ষ্ণ নজর ছিল, এই লেখাটা তার একটা নমুনা হতে পারে। ব্যাধি ও প্রতিকার, তিনি বলছেন, আজ আমরা সকলেই এই কথা বলি আক্ষেপ করিতেছি যে ইংরেজ মুসলমান দিগকে গোপনে হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করিয়া দিতেছে। কথাটা যদি সত্যিই হয়, তবে ইংরেজের বিরুদ্ধে রাগ করিব কেন? দেশের মধ্যে যতগুলি সুযোগ আছে, ইংরেজ তার ইংরেজ তাহার নিজের দিকে টানিবে না। ইংরেজকে আমরা এত বড় নির্বোধ বলিয়া নিশ্চিন্ত হইয়া থাকিব, এমন কি কারণ ঘটিয়াছে? মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে লাগানো যাইতে পারে, এই তথ্যটাই ভাবিয়া দেখিবার বিষয়। কে লাগাইলো সেটা গুরুতর বিষয় নয়। শনি তো ছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারে না। অতএব শনির চেয়ে ছিদ্র সম্বন্ধেই সাবধান হইতে হইবে। এই ছিদ্র সম্বন্ধে মানে আজকের পটভূমিতেও কতখানি গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং এই প্রসঙ্গটা শেষ করছেন রবীন্দ্রনাথ এইভাবে যে হিন্দু মুসলমানের সম্বন্ধ লইয়া আমাদের দেশের একটা পাপ আছে। এই পাপ অনেক দিন হইতে চলিয়া আসিতেছে। ইহার যা ফল তাহা ভোগ না করিয়া আমাদের কোনো মতেই নিষ্কৃতি নাই। এই ব্যাধি ও প্রতিকার লেখা থেকে অনেক দীর্ঘ হয়ে গেল উদ্ধৃতি। আহ এর যে ভয়ানক ফল, যে বীভৎস ফল আমাদের ভোগ করতে হয়েছিল, রবীন্দ্রনাথকে তা দেখে যেতে হয়নি। কিন্তু 47 পরবর্তী 3টে প্রজন্ম এবং আগামী দিনে আরো অনেক প্রজন্ম হয়তো এই তার মূল্য চুকিয়ে যাবে। আহ এই যে পারস্পরিক বিদ্বেষ, রবীন্দ্রনাথ যেটাকে চিহ্নিত করেছিলেন পাপ বলে, আহ সেইখান থেকেই আমাদের এই বঙ্গ বিভাগের পার্টিশন চর্চার একটা সূচনা হতে পারে। এই কথাটা এত দৃঢ়ভাবে এর আগে বোধহয় মানে আমার চোখে অন্তত পড়েনি। যে পার্টিশন বিষয়ক বইতে এই প্রসঙ্গটা উল্লিখিত হয়, কিন্তু সেইভাবে আসে না যে আমাদের আলোচনাটা আরম্ভ করতে হবে একদম প্রথম বঙ্গ বিভাগের যে প্রস্তাবনা পরিকল্পনা সেইখান থেকে। এইবার আসা যাক যে মুক্তিযুদ্ধ কেন। মুক্তিযুদ্ধ কেন এটা আমি আর নিজের কথা খুব একটা বলছি না। একটা একটা গল্পের কথা বলি। অমলেন্দু চক্রবর্তী একটি গল্প লিখেছিলেন, গল্পটির নাম ছিল মুক্তিযুদ্ধ। আহ একটা খবরের কাগজে কালান্তরে বেরিয়েছিল বোধহয়। এই গল্পের মধ্যে আছে হরিহর পণ্ডিত নামে এক বয়স্ক বৃদ্ধ, বয়স্ক না বলে একদম বৃদ্ধই বলা চলে, এক বৃদ্ধের কথা। সেই বৃদ্ধ 47-এর পর পর, কোন সাল সেটা গল্পে বলা নেই, কিন্তু দেশ বিভাগের পর পর এই দেশে চলে আসে পূর্ব পাকিস্তান থেকে, এবং এখানে এসে তিনি ক্যানভাসারের কাজ নেন। ওপারে হয়তো শিক্ষকতা করতেন, এখানে এসে ক্যানভাসারের কাজ নেন। তার সহজাত একটি রচনা শক্তি ছিল। তো তিনি একটি চটি বই লিখেছিলেন, যে বই তিনি ট্রেনে ফিরি করতেন ওই ক্যানভাসারের কাজে। সেই বইটার নাম ছিল উদ্বাস্তুর ছেঁড়া কাঁথা। তো সেই সময় 1950-এর দশকে এই বইটা অনেকেই কিনেছিলেন, কিন্তু ওই একটা বই দিয়ে তো আর দিন গুজরান হয় না। তার দুই ছেলে, দুজনেরই মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক হিংসার কারণে, আর একজনের মৃত্যু হয় আহ, কারখানায় কাজ করতে করতেই। মেয়ে শ্বশুর বাড়িতে নানাভাবে অত্যাচারিতা ইত্যাদি, এই প্রসঙ্গটা, মেয়ের প্রসঙ্গটা খুবই কম আছে। আর বাড়িতে তার স্ত্রী আছে। তো তার জন্যই তাকে বৃদ্ধ বয়সে খুব খুব চোখে যে দেখেন এমন নয়, তাকে বেরোতে হয় ক্যানভাসারের কাজে। এইভাবেই তার দিন চলছিল, হয়তো এইভাবে কেটেও যেত তার দিন। 1971 সালে মুক্তিযুদ্ধের পটভূমিকা এই বৃদ্ধ যেন নতুন করে জ্বলে উঠলেন। এতদিন ধরে ওই বিক্রি বাড়ানোর জন্য তিনি যে ধরনের বই লিখতেন, যেমন বুড়ো মিনসের বিয়ের স্বাদ, বুড়ো দাদুর রসের কীর্তি, পরকীয়া প্রেমের ফাঁদ, এই রগরগে কেচ্ছা জাতীয় যে ধরনের বই হয়, যেগুলো বাজারে খুব কাটে। তো মুক্তিযুদ্ধের খবর পেয়েই তিনি দুখানে চটি বই লিখে ফেললেন, একটা জয় বাংলা আর একটা ইয়া ইয়া কুপোকাত। তো যিনি বই টইগুলো ছেপে দেন, তিনি কিছুতেই ছেপে দেবেন না। তো এই হরিহর, তিনি তার শেষ সম্বলটুকু দিয়ে
এই বই দুটো ছাপেন এবং সেগুলো ট্রেনে ফ্রি করতে বেরোন। স্বভাবতই আগের বইগুলোর মতো এত বিক্রি তার হয় না, কিন্তু সাধারণ মানুষকে পড়ানোর জন্য হরিহর এই বইগুলো প্রায় বিলি করতে থাকেন এবং একটা স্টেশনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দিয়ে এই গল্পটা শেষ হয়। তো এই গল্পটাকে আমি কিসের গল্প বলবো? পার্টিশনের গল্প নাকি মুক্তিযুদ্ধের গল্প? ফলে পার্টিশনের ইতিহাস, আহ, আমরা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের তৈরি হওয়া এটা বাদ দিয়ে আমরা এই সময়ে দাঁড়িয়ে আর কোনোভাবেই ভাবতে পারি না। যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস পার্টিশনের ইতিহাস বাদ দিয়ে সম্ভব নয়, আজকের দিনে দাঁড়িয়ে উল্টোটাও ঠিক সমান সত্যি। কিন্তু এই গল্পটা আমার বেছে নেওয়ার আরো একটা কারণ আছে। এই গল্পের মধ্যে যে চটি বই যেগুলো ট্রেনে ফ্রি করা হয়, এইরকম বই হয়তো সত্যি সত্যি বেরোতো। সত্যি সত্যি হরিহর পণ্ডিত বলে কেউ ছিলেন কিনা জানি না, কিন্তু তার মতো মানুষ ছিলেন, এরকম কিছু বইও ছিল। যারা প্রবীণ মানুষ তারা হয়তো বলতে পারবেন ঘটনাচক্রে এই ধরনের যে বই, যেগুলোকে ঠিক উঁচু দরের সাহিত্য কীর্তি হিসেবে পৃথিবীর কোন লাইব্রেরিতেই প্রায় ঠাঁই দেওয়া হয় না। তো এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে জনগবেষণা প্রকল্প চলছে, তার মধ্যে শুধু ইন্টারভিউ যে সংগৃহীত হয়েছে তা নয়, এই ধরনের কিছু বই, কিছু লিফলেট, ঘোষণাপত্র, ইস্তেহার, এই সমস্ত জিনিসের সংগ্রহ। ফলে এই হরিহর পণ্ডিতদের যে তাদেরও যে একটা নিজস্ব গল্প আছে, যে গল্প বলবার জন্য সবসময় কোনো লেখক পাওয়া যায় না। এই যে এইটা হরিহর পণ্ডিতের, যদি মুক্তিযুদ্ধটা না থাকতো তাহলে হরিহরকে নিয়ে অমলেন্দু নিশ্চয়ই গল্প লেখার কথা ভাবতেন না। আহ মানে এই গল্পের যতটুকু গল্পত্ব সেটা তো লুকিয়ে আছে ওই মুক্তিযুদ্ধের মধ্যে। আহ মানে নিছক দেশভাগের যন্ত্রণা এবং তার যে জীবন যুদ্ধ, এইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে এটার ঠিক সাহিত্যের উপকরণ হয়ে উঠবে কিনা এই নিয়ে একটা তর্ক হতো। কিন্তু আমরা তো এটা জানি যে সমস্ত মানুষের জীবনে এই রকম, এই ভদ্রলোকের জীবনে যেরকম মুক্তিযুদ্ধ একটা উদ্ভাস এনেছিল, একটা উজ্জীবন এনেছিল, এরকম উজ্জীবন ঘটে না। খুব সাধারণ মানুষ যারা, আমি মানে খানিকটা মার্জনা চেয়ে আমি আমার ব্যক্তিগত কথা, আমার পরিবারের কথা একটু এখানে বলতে চাই। 1950-এর দশকে আমার পূর্বপুরুষ, আমার দাদু ঠাকুমা এরা 50-এর দশকের সূচনায় ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিলেন। কিন্তু তার যেই চলে আসা, এই চলে আসাটা খুব নাটকীয় নয়, আমি যতদূর শুনেছি। মানে তার মধ্যে ছেড়ে আসা যন্ত্রণা তো নিশ্চয়ই আছে, কিন্তু একেবারেই খুব নাটকীয় ভাবে যে চলে এসেছে এবং তাদের জীবনে পরবর্তীকালেও যে খুব নাটকীয় কিছু আহ, উত্থান বা পতন ইত্যাদি হয়েছে এমন কিন্তু নয়। এটা জেনেছি যে চলে আসার জন্য খানিকটা প্রস্তুতির সুযোগও তার ছিল, অন্তত বছর দুয়েকের। আমার দাদু প্রথমে এসেছে খানিকটা কোথায় তারা উঠবেন একটা ভিটে মাটির বন্দোবস্ত করেছেন, তারপরে ফিরে গেছেন, তারপরে বাকিদের নিয়ে এসেছেন। ওপার বাংলায় দাদু শিক্ষকতার চাকরি পেশায় ছিলেন। এবার বাংলায় এসে চেষ্টা করেছিলেন যে প্রথমে যদি শিক্ষকতার কোনো সুযোগ পাওয়া যায়, সেটা হয়নি। প্রায় একটা নতুন গ্রাম তাদের গড়ে তুলতে হয়েছিল। এই যে আহ নতুন একটি গ্রাম গড়ে তুললেন, তারপরে সেইখানেই তাদের গোটা জীবনটা কাটালেন। যদিও তিনি খুবই অল্প বয়সেই প্রয়াত হয়েছিলেন। তো মোদ্দা কথা যেটা বলতে চাইছি যে এই যে নিস্তরঙ্গ একটা জীবন, ঘটনার ঘন ঘটাহীন যে একটা জীবন কাটিয়ে চলা, অজস্র মানুষ তো এইভাবে দিন কাটিয়েছেন এবং তাদের কেউ হয়তো কোনোদিন স্মৃতি কথা লেখার কথাও ভাবেননি। এবং এই যে অমলেন্দু চক্রবর্তীর কথা বললাম বা অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়, যারা দেশভাগ বিষয়ক আশ্চর্য সমস্ত আখ্যান আমরা যাদের কাছ থেকে পেয়েছি, তাদের কোনো রচনাতে ওইরা কোনোদিন উপকরণ কিন্তু হয়ে উঠবে না। এই সূত্রেই
এই বইগুলো, এই বাংলার পার্টিশন কথা মতো বই খুব জরুরি হয়ে ওঠে। এদের বৃত্তান্ত এর মধ্যে খুব সযত্নে সংগৃহীত হয়, এবং যে পরিমাণ সংগৃহীত হয়েছে, প্রায় 504টি বোধহয় সাক্ষাৎকারের বিবরণ এই বইয়ের মধ্যে আছে, তার মধ্যে মানে খুব সামান্য অংশই গ্রন্থাকারে এখন এসেছে। এই এই যত সাধারণই হোক না কেন, প্রত্যেক মানুষেরই জীবনে আলাদা আলাদা গল্প আছে। এবং আহ, মানে ওই মুস্তফা আলী এই মোপাসার এবং শেখবের তুলনা করতে গিয়ে যে কথাটা বলেছিলেন, যে আহ, মোপাসার গল্পের যে চমক, আহ, আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত কিছু ওই অত চমকের মধ্যে দিয়ে ঘটে না। সেই কারণেই মোপাসা ছাড়িয়ে শেখবের গল্পের দিকে যেতে হয়, যেখানে চমক থাকে না। তো ওই আমাদের এই পার্টিশন নিয়ে যে চর্চা, সেখানেও যে সাহিত্যিক উপকরণগুলো আমরা আমরা পাই, তার বাইরেও যে অজস্র সম্ভাবনা আছে, অজস্র উপকরণ আছে, তার কিছু কিছু হদিশ এই বইগুলোর মধ্যে রয়েছে। এবার একটা কথা এখানে উঠে পড়ে যে এই এইগুলো নিয়ে তাহলে এতদিন কথা হয়নি কেন? এর কারণও খানিকটা এই ভূমিকার মধ্যেও বলা আছে, যে আমাদের এই এই ধরনের গল্পগুলো, এমনকি লিখিত বয়ান যেগুলো, সেইগুলোকেও পার্টিশনের ইতিহাস চর্চায় খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। এরও একটা কারণ অবশ্য আছে, যে পৃথিবীর কোনো সরকারি বা বেসরকারি আর্কাইভ, বলা যেতে পারে, ব্যক্তিগত স্মৃতি সংরক্ষণ করে না। এবং এই আর্কাইভের নথিপত্র ব্যবহার করে পার্টিশনের যে ইতিহাস প্রথম কয়েক বছরে, প্রায় 30 বছর জুড়ে লেখা হয়েছে, সেখানে স্মৃতি ব্যবহার করা হয়নি। এই 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 পুরো হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চার এই বৃত্তান্তটা এই ভূমিকায় পাওয়া যাবে, প্রথম খণ্ডের ভূমিকাতে পাওয়া যাবে। এবং দেশ পার্টিশন সাহিত্য বলে যে বইটির কথা আমি গোড়ায় উল্লেখ করেছিলাম, 2014 সালেই বেরিয়েছিল বইটি, আহ, সেই বইয়ের মধ্যেও খানিকটা ধরা আছে। ফলে স্মৃতি বাদ দিয়ে যে পার্টিশনের ইতিহাস রচনা শুরু হয়েছিল নথিপত্রের ভিত্তিতে, আহ সেখানে কে দায়ী, কার দোষ বেশি, এই একটা জায়গা জোর করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন এই স্মৃতি, সাহিত্য ইত্যাদি উপকরণগুলো শুধু পার্টিশন চর্চায় নয়, সামগ্রিকভাবেই ইতিহাস লেখার পদ্ধতিতন্ত্রে এলো 1980-র দশক থেকে, এবং 90-এর দশক থেকে পার্টিশন লেখার ইতিহাসেও এটা অঙ্গীভূত হয়ে গেল, স্মৃতি এবং সাহিত্য দুটোই। তখন থেকেই পার্টিশনের এই মানে দায় চাপানো বা কার দায়, এইখান থেকে আমাদের পার্টিশনের যে কেন্দ্র খানিকটা সরে এলো। এবং স্মৃতি এই ব্যাপারটা নিয়ে যেমন নানা রকম এর ব্যবহার করা উচিত কি উচিত নয়, এই তাত্ত্বিক বিতর্কের মধ্যে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, মানে এখন তো আর নেই। এটা আমরা সবাই জানি, রণজিৎ গুহর সেই বিখ্যাত কথাটি আছে যে যে কোনো আর্কাইভের মতো স্মৃতিও একটা আর্কাইভ, তারও আহ, মনে রাখা এবং না মনে রাখার একটা রাজনীতি, রীতিনীতি ইত্যাদি আছে। আহ কিন্তু তারপরেও ঐতিহাসিকরা গত 3 দশকে ইতিহাস রচনার উপকরণ হিসেবে বিভিন্ন বিভিন্নভাবে স্মৃতিকে, সাহিত্যকে ব্যবহার করেছে। এবার এই ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটা দুটো কথা বলা যেতে পারে। যে বিদ্যায়তনিক পরিসরে যখন লিখিত বা মৌখিক স্মৃতি, যে যে স্মৃতি ব্যবহার করা হোক না কেন, ঐতিহাসিক যখন ব্যবহার করেন, সেইখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার বিষয়, কি বলা হচ্ছে। ব্যক্তি ইতিহাসের ক্ষেত্রে তো ব্যক্তি গুরুত্ব অনেকটা কম। সেই অসীম দাশগুপ্ত বিখ্যাত আহ, কথা আছে যে ইতিহাসে ব্যক্তির ভূমিকা কতটুকু। আমাদের যেটা বলবার, যে একজন সাহিত্য সমালোচক কিভাবে স্মৃতিকে ব্যবহার করবেন আর একজন ইতিহাসবিদ কিভাবে স্মৃতিকে ব্যবহার করবেন, এটা একদম মানে দুই ঘরানার, দুই রকমের। ঐতিহাসিকের ব্যবহারের মধ্যে একটা ঘটনা পরম্পরা নির্মাণের
সচেতন প্রয়াস থাকে। ঘটনার পর ঘটনা একজন ঐতিহাসিক খুব বক্তা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, অবজেক্টিভ দৃষ্টিতে তৈরি করতে থাকেন। আর একজন সাহিত্যকার এবং ঐতিহাসিকের দৃষ্টিতে রচনা কৌশল একেবারেই প্রায় গুরুত্ব পায় না, এবং ঘটনা পরম্পরা নির্মাণের সূত্রেই হয়তো আবেগের ব্যাপারটাও খানিকটা একটু দূরে সরে যায়। এখানে দাঁড়িয়ে একজন একজন সাহিত্য সমালোচক যখন স্মৃতিকে ব্যবহার করেন বা সাহিত্যকেও ব্যবহার করেন, তার এই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু রচনার প্রকৌশল, করণ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি বলছে বিষয় তো বটেই, কি বলছেন সেটা তো গুরুত্বপূর্ণই, কিন্তু কিভাবে বলছেন এটাও খুবই গুরুত্বপূর্ণ। ফলে একজন সাহিত্য সমালোচকের সঙ্গে বা সাহিত্য সমালোচকের করা একটা বয়ান আহ ওই ঐতিহাসিকের চোখে হয়ে পড়তে পারে যে এটা ঘটনা পরম্পরার সঙ্গে মিলল না বা অন্যদিকে দৃষ্টি সরে গেল। ঠিক একইভাবে একজন সাহিত্য সমালোচক ও ঐতিহাসিকের বয়ানকে নানাভাবে চ্যালেঞ্জ করতে পারেন। আমি বলছি না দুই তরফের মধ্যে কোনো শত্রুতা আছে, দুজনেই জনজীবনের ইতিহাস আমাদের সামনে তুলে আনতে চান, কিন্তু একজনের বলায় যে ওই প্রকৌশল বা কিভাবে বলা হচ্ছে এইটা গুরুত্ব পায়। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব এই বই থেকে, নয় আমি একটা লিখিত স্মৃতির বৃত্তান্ত থেকেই উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি। কারণ মৌখিক স্মৃতির ক্ষেত্রে ঐতিহাসিকরা এটা বলতেই পারেন যে আহ এখানে তো কৌশলের কিছু নেই, একজন নিজের মতো করেই কথা বলবেন, সেইটা একজন লিখে নেওয়া হবে। কিন্তু যখন লেখা হচ্ছে সেখানে স্মৃতির চয়ন এবং তার গ্রন্থনা, কোনটার পরে কোন ঘটনার পর কোন ঘটনাকে রাখবো, এটা অত্যন্ত জরুরি বিষয়। এটা আমাদের খুবই চেনা একটা দৃষ্টান্ত। যেমন ইছামতির মশা বলে শঙ্খ ঘোষের যে বইটি আছে, এটা কোনো পূর্ণাঙ্গ বৃত্তান্ত নয়, আমরা জানি, টুকরো টুকরো স্মৃতি, একজন কবির অনুভূতির মধ্যে দিয়ে একটা, বলা চলে একজন কবির অনুভূতি পালা। তো ওই বইয়ের মধ্যে নানা বৃত্তান্তের মধ্যে একটা আমার মানে চমকে দিয়েছিল বলা চলে, যে কক্সবাজারের কাছে দুজন যুবকের সঙ্গে তার দেখা হয়েছিল। যুবক না, কিশোরী হয়তো বলা যায়। তো একজনকে তিনি জিজ্ঞেস করেন যে কি নাম, তো তিনি বললেন সুমন। সুমন কি? সুমন দে। তাহলে তো তোমরা বাঙালি। না, আমরা হিন্দু। বাঙালি তবে কারা? ওরা যারা রোজা রাখে, যারা নামাজ পড়ে। এই ঘটনাটাকে আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি? এর একটা সোজা ব্যাখ্যা হলো বাংলাদেশের হিন্দুরা নিজেদের বাঙালি মনে করে না। কিন্তু শঙ্খ ঘোষ এই বিষয়টিকে তারপরে দুটো চমৎকার অংশ সংযোজন করে, যে কারণে এই ভাবনাটা তখন আর আসবে না। তিনি বলবেন ইতিহাসের বৃত্ত তাহলে পূর্ণ হলো এবার। এই বাংলায় দাঁড়িয়ে একদিন বলা হতো, শুনতে হতো, ওরা বাঙালি না মুসলমান। আজ এই ছেলেটি বলছে আমরা আমরা বাঙালি না মুসলমান, আমরা আমরা বাঙালি না হিন্দু। এই যে যেটাকে বলছেন যে বৃত্ত সম্পূর্ণ হওয়া, আহ, উম, আহ, এইখানে যে একটা শঙ্খ ঘোষ এরকম একটা অবস্থানে পৌঁছলেন, এই দেশ বিভাগ এবং তারপরে দুই সম্প্রদায়ের মধ্যে যা কিছু তাসিল, এই সমস্ত কিছুকে এরকম একটা অনুভূতিতে যে এই পাপ তোমার আমার। এই লেখকের নৈতিকতা, এই 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 অনুভবটা আমাদের প্রত্যেকেরই জানা চেনা। দেবেশ রায় একটা লেখাতে বলেছিলেন যে আহ দেশভাগের সাহিত্য নিয়ে আমাদের এই উপমহাদেশে এবং তিনটে জায়গার কথা উল্লেখ করেছিলেন, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন ভাষায় যা কিছু লেখা হচ্ছে, যে এর চাইতে মহত্তর নৈতিক সাহিত্য আধুনিক পৃথিবীতে আমি আর পড়িনি। কারণ এখানে কোনো লেখকই, এই তিন দেশের কোনো লেখকই প্রায় কখনোই আহ কোনো বিশেষ সম্প্রদায়কে, কোনো ধর্মকে আহ আক্রমণকারী বা দোষী বলে চিহ্নিত করে না। এবং ওই ওই লেখাটার মধ্যেই ছিল যে এই যে লেখাটার কথা বলছি সেটা 2014 যে সেমিনার, তার সূচক ভাষণ ছিল।
যে শিল্প রচনা একটা নিরন্তর নৈতিক অভিযান। এই নিরন্তর নৈতিক অভিযান আহ প্রায় বিগত 7 দশক জুড়ে উপমহাদেশের 3টে আলাদা আলাদা ভূখণ্ডে অজস্র অনেকগুলো ভাষায় নিরন্তর চলছে। একজন লেখক এই নৈতিকতার দায় স্বীকার করে নেন, কিন্তু পার্টিশনের অনুভব অভিঘাত তো শুধু লেখকদের উপরে নয়, জনসমাজ সাধারণ মানুষের উপরে জনবিন্যাসের একটা বিপুল প্রভাব আছে। এই যে 1946 সাল থেকে 1971 পর্যন্ত যে উদ্বাস্তু স্রোত, এবং তারপরেও এই সাম্প্রতিক পরিস্থিতিতেও নানা রকম খবর আমরা খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই দেখতে পাচ্ছি। উম, এর মধ্যে দিয়ে আসছে, এবং আহ, আহ, তাদের এত রকম তাদের সমস্যা, এত রকম তাদের পূর্ব ইতিহাস পটভূমিকা, ফলে পার্টিশন বিষয়ে ওই নৈতিকতার দায় ইত্যাদি বা নৈতিক যে নিরন্তর নৈতিক অভিযান যে কথা দেবেশ রায় বলছেন, এর বাইরেও একটা বিরাট জগৎ পড়ে রয়েছে। আহ যেই জগতের কিছু কিছু খণ্ডচিত্র এই জীবন ভাষ্যর মধ্যে রয়ে গেল। এইটা বাংলার পার্টিশনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা জানি, এই ইতিহাস আমাদের প্রত্যেকেরই জানা, যে 1990-এর দশকে পাঞ্জাব পার্টিশন বিষয়ে উর্বশী ভুটালিয়ার সেই বিখ্যাত বই আদার সাইড অফ সাইলেন্স, সেখানে সেখানে ওই ওই গল্পটা তো আমাদের প্রত্যেকেরই জানা। প্রায় বলা চলে পার্টিশন নিয়ে লেখা গল্পের অংশ করে নিয়েছি ওই ওই অভিজ্ঞতাটিকে, রানা মামা এবং তার মায়ের গল্প। এই বইয়ের পার্টিশন কথা বইয়ের প্রথম খণ্ডে যে জীবন ভাষ্যর যে মুর্শিদাবাদ অংশ, সেইটা শুরু হয় শান্তিময় ভট্টাচার্যের বৃত্তান্ত দিয়ে। সে মানে প্রথমবার পড়ে আমি চমকে গেছিলাম। আহ নামটা ভুলে গেছিলাম, বলে এই কদিনের মধ্যে আবার খুঁজে খুঁজে বার করতে হলো যে ওই পিতা পুত্রের যে একটা অশোক মিত্রর ভাষায় বললে ধ্রুপদী দাম্ভিকতা, সেইটা এমন অদ্ভুত ভাবে আছে যে শান্তিময় ভট্টাচার্য সম্পত্তি বিনিময়ের মাধ্যমে মুর্শিদাবাদে আশ্রয় নিয়েছিলেন তার পরিবার সহ, কিন্তু তার বাবা এই দেশটাকে কোনোভাবেই মেনে নিতে পারেন। তিনি এখানে আসার পরও বারবার ফিরে যেতে চাইতেন, এবং ওখানে তার কিন্তু আর কিছু ছিল না, বিনিময়ের মাধ্যমে এসেছেন। তিনি বলতেন ওই দেশে একবার পৌঁছলে জঙ্গলেও আমি ঠিক খাবার জুটে যাবে, আমি ওই দেশে যাব। যে কারণে শান্তিময় তার বাবার পাসপোর্ট জ্বলন্ত উনুনে ফেলে দেয়। এইরকম একটা আহ, আহ, আখ্যান এর মধ্যে আহ, রয়ে গেছে। এই সমস্ত আখ্যান মিলিয়ে এইগুলোকে ঠিক আমরা কি বলতে পারি? আমি গোড়াতেই বলেছিলাম যে প্রথমে দেশভাগের সাহিত্য, স্মৃতি সত্তার উত্তরাধিকার, তারপরে পার্টিশন সাহিত্য, এখন আহ শ্রী মনন কুমার মন্ডল যে বই দুটি বেরিয়েছে, আহ সেখানে নাম দিয়েছেন পার্টিশন কথা। এইগুলোকে ঠিক আখ্যান মানে সাহিত্য বলবার এক্ষুনি এক্ষুনি কোনো প্রশ্নই নেই। সাহিত্য খুবই একটা সীমাবদ্ধ একটা পারিভাষিক শব্দ। তিনি আখ্যানের পরিবর্তে খুব অদ্ভুত ভাবে কথা এই শব্দটাকে তুলে আনলেন। আহ, প্রায় কি বলবো, একটা বিস্তৃতি থেকে বলা চলে। আহ, উপনিবেশ পূর্ব যুগের যে ভারতীয় সাহিত্য, তার যে বিশিষ্ট ব্যবহার এবং খুব আহ, ব্যাপক অর্থে ব্যবহারের কথা আমরা সবাই জানি। কথা এমন একটা আখ্যান যা একই সঙ্গে বৃত্তান্ত, কথোপকথন, খবর, সংবাদ এই সমস্ত কিছুকে নিয়ে একেবারে আয়াসহীন ভাবে বয়ে চলতে পারে, এবং তার মধ্যে ঢুকে পড়তে পারে নানা রকম প্রবাদ, কিংবদন্তি, লেজেন্ড, সমস্ত কিছু। এই পার্টিশনের মতো বিষয়, যেটা মানে প্রায় বহমান বলা চলে আমাদের বাস্তবতায়, তার যে তাকে দেখতে গেলে এইরকম একটা শব্দই বোধহয় দরকার ছিল। ওই ভূমিকার মধ্যে বলা হয়েছিল যে একটা মহা আখ্যান, আহ, একটা পার্টিশন
নামক একটা যে মহা আখ্যান, তার যে চূর্ণ বিচূর্ণ অংশগুলো, সেগুলো এর মধ্যে এই কথা শব্দ দিয়ে খুব ভালোভাবেই আমরা ধরতে পারছি। আমার কথা প্রায় ফুরিয়ে এসেছে যে যে কথাটা বলবো, যে এই ধরনের উদ্যোগ বাংলার পার্টিশন নিয়ে খুব বেশি সুলভ নয়। একদম হয়নি এটা একেবারেই বলা যাবে না। যেমন ধরা যাক, ব্যবহার হয়েছে কোথায়, উদ্বাস্তু বইতে কিছু স্মৃতিকে ব্যবহার করা হয়েছে। 1990-এর দশকে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের যে বই দেশভাগ দেশত্যাগ, এবং তারপর দেশভাগ নিয়ে আরেকটা স্মৃতি ও সত্তা, আরেকটা বই যে বেরিয়েছে এই নামে, স্মৃতি ও সত্তা, দেশভাগ স্মৃতি ও সত্তা, এর মধ্যেও স্মৃতি ব্যবহার করা হয়েছে, কিন্তু যেটা খুব সীমিত পরিসরে এই তিনটে ক্ষেত্রেই। বা প্রফুল্ল চক্রবর্তীর বইয়েও ব্যবহার করা হয়েছে। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় বলা চলে কলোনির ইতিহাস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটা প্রকল্পে বিজয়গড় কলোনি নিয়ে যে ধ্বংস ও নির্মাণ বলে একটি বই হয়েছিল, আহ সেখানেও পরিসর সংক্ষিপ্ত। এইখানে বাংলার পার্টিশন কথা অনেক ব্যক্ত পরিসরকে গ্রহণ করে। অনেক আগে 1950-60-এর দশকে, যখন 50-এর দশকে যুগান্তর পত্রিকায় ছেড়ে আসা গ্রামের ওই প্রতিবেদনগুলো বেরোতো টুকরো টুকরো, তার সঙ্গে খানিকটা তুলনীয় হতে পারে, কিন্তু সেগুলো সবই প্রায় লিখিত বয়ান। উম, প্রায় তারা কলকাতার কলকাতা বা নগরে মোটের উপর চাকরি সূত্রে বা কর্মসূত্রে রয়েছেন। এই একটা ঝাঁঝালো নাগরিকতার মধ্যে বসে ছেড়ে আসা গ্রামকে তারা স্মরণ করছেন, এবং ছেড়ে আসা গ্রামের ভূখণ্ডে দেখা যায় যে লেখাগুলোকে সাজানো হয়েছে পূর্ববঙ্গে কোন জেলায় কে বাস করতেন তার নিরিখে। এই বইয়ে কিন্তু অন্যরকম, এই বইয়ে বর্তমান নিবাস কোথায়, কারণ যারা ছেড়ে এসেছিলেন তাদের অনেকেই আহ প্রয়াত হয়েছেন। সেই সময় যারা শিশু কিশোর ছিল বা পরে যারা এসেছেন তারা রয়ে গেছেন। বলে ওই ছেড়ে আসা নস্টালজিয়ার থেকেও গড়ে তোলার সংগ্রাম আহ এই প্রকল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এরা হয়তো কোনোদিনই, যে কথা বলছিলাম, স্মৃতিকথা লিখতেন না, তাদের এই বিন্দু বিন্দু আখ্যান, এই স্মৃতিগুলো আহ এবং আমাদের এই উপমহাদেশের সব থেকে বড় উদ্ভাসন বলা চলে, এই যে ব্যক্তিগত স্মৃতির সূত্র, আহ দেশভাগের প্রায় 60 বছর পরে সংগ্রহ করা শুরু হয়েছে। আর আর অল্প দিনের মধ্যেই এগুলো সব হারিয়ে যাবে। হারিয়ে যাবে মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে হারিয়ে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে তো এটা থেকেই যাবে, অন্যরকম ভাবে থাকবে। এই উত্তর প্রজন্মের আমাদের দায় আছে এইগুলোকে সংরক্ষণ করার। সংরক্ষণ উম, উম, করা শুধু বোঝার জন্য নয়। আহ আমি শেষ করি সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলি। সুভাষ মুখোপাধ্যায় মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে গিয়ে পৌঁছেছিলেন। আহ বাংলাদেশে গিয়ে যে গণহত্যা হয়েছিল সেই সময়, আহ সেখানে নানা জায়গায় সেই সমস্ত তার চিহ্নগুলো দেখছিলেন, এবং একটা লেখার মধ্যে বলছিলেন যে আমার মাঝে মাঝে ভয় হয় যে এই যে এমন দেখছি এই চিহ্নগুলো, একটা রাম দেখেছিলেন যা দিয়ে মানুষ খুন করা হতো, বলেছিলেন যে এইগুলো সংরক্ষিত হবে তো, কেন সংরক্ষণ করা দরকার? সেই সময় দাঁড়িয়ে সুভাষের মনে হয়েছিল যে এইগুলো চোখের সামনে থাকা দরকার এই কারণে, এমনটা কোনোভাবেই আর ঘটতে দিলে চলবে না। আহ পার্টিশনের ইতিহাস বোঝার জন্য যেমন এই স্মৃতি গুলো জরুরি, তেমনি এই যে সুভাষ মুখোপাধ্যায় যেভাবে বলেছিলেন যে এমনটা কোনোভাবেই ঘটতে দিলে চলবে না, আহ, তার জন্য এই এই অভিজ্ঞতা, এগুলো আমাদের সামনে থাকা জরুরি। আহ, আমরা উত্তর প্রজন্ম, বলা চলে তৃতীয় প্রজন্ম, আমি আমার পরিবারের সূত্র ধরে বললে, আহ আহ, এইভাবে আমরা বোধহয় পার্টিশনকে, এই খন্ড খন্ড চূর্ণ চূর্ণ কথন
কিন্তু একটা বিরাট, একটা মহা আখ্যানের সুর যার মধ্যে রয়ে গেছে, ছিন্ন কিন্তু একেবারে বিচ্ছিন্ন নয়, এইভাবে আমরা দেখতে পারি। এই কারণেই এই বইটা, এই বিশেষ করে জীবন ভাষ্য অংশ, আমি আমি প্রবন্ধগুলো নিয়ে, সমীক্ষামূলক প্রবন্ধগুলো নিয়ে কথা বললাম না, একটাই কারণ, এই 10টা প্রবন্ধ আমার মনে হচ্ছে একটা নমুনা মাত্র। অজস্র প্রবন্ধ, অজস্র কাজ আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেই সময় ওই এই ধরনের যে প্রবন্ধগুলো আছে সেগুলো খুবই বিষয়বস্তুর গুণেই খুবই চমৎকার, এবং তার তথ্য সমাবেশও আহ, অদ্ভুত। কিন্তু আগামী দিনে যখন আরো অনেক লেখা হবে, এই ডিজিটাল আর্কাইভ যখন গবেষকরা ব্যবহার করবেন, উম, সেই সময় হয়তো অন্য কোনো আলোচনা হতে পারে আহ, উম, সেই সমস্ত সমীক্ষামূলক নিবন্ধগুলোর। আমাকে ডাকার জন্য ধন্যবাদ, এবং আমার কথা এতক্ষণ শোনার জন্য অজস্র ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নীলরতন সরকার। আমরা শুনলাম তার জীবন অভিজ্ঞতা এবং পাঠ অভিজ্ঞতা থেকে নিঃসারিত এই গ্রন্থ সম্পর্কিত বেশ কিছু সুচিন্তিত মন্তব্য। এবারে আমরা আজকের অন্যতম প্রধান বক্তা ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে শুনে নেব এই বইটি সম্পর্কে তার ভাবনা। স্যার, এবার আপনি যদি বলেন। ধন্যবাদ। আমাকে আহ্বান করেছেন এই জন্যে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই অতি চমৎকার এই আলোচনা, এই আন্তর্জালিক আলোচনা, এতে আমি ডাক পেয়েছি, এটা আমার পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়। আসলে বিশ্ববিদ্যালয়ের যিনি অত্যন্ত কর্মতৎপর অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে আমার খুবই প্রীতিভাজন ব্যক্তিগতভাবে, তার কাজ সম্পর্কে কিছু কিছু জানার অবকাশ আমার হয়েছে। আমি অধ্যাপক মনন কুমার মণ্ডলের কথা বলছি, যিনি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিদ্যা অনুষদের অধ্যক্ষ, এবং যে প্রকল্পটি চলছে এই পার্টিশন কথা নিয়ে এতক্ষণ নীলরতন সরকার তরুণ অধ্যাপক তিনি বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। শুরুতেই অবশ্য প্রাপ্তি চক্রবর্তী খুবই নিটোল ভাবে আজকের দিনের আলোচনার যেটা মূল প্রেক্ষিত আমাদের বুঝিয়েছেন, এবং তারপর স্বয়ং মনন কুমার মণ্ডল তার লেখা থেকেই অংশ বিশেষ আমাদের পড়ে শুনিয়েছেন। যে দুটি খণ্ড এতক্ষণ এতদিনে আমরা প্রকাশ হতে দেখেছি, প্রথম আমি শুরুতেই বলে নিচ্ছি যে এ ধরনের পরিচ্ছন্ন প্রকাশনা খুব একটা দেখা যায় না। বিষয়টা কিন্তু মোটেই সরল ছিল না, যথেষ্ট প্রত্যাহ্বান ছিল তার মধ্যে, এবং মনন কুমার মণ্ডলের নেতৃত্বে যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন, সর্বাত্মকভাবে সম্পৃক্ত আছেন, তাদের চিন্তার কাজের পরিচ্ছন্নতা এই বইয়ের মধ্যে প্রকাশ পেয়েছে। শুরুতেই বলে নিচ্ছি আরেকটি কথা, যে আমি ভেবেছিলাম দুটি খণ্ড, দুটি খণ্ডই আমি পেয়েছি, ধন্যবাদ মননকে এই জন্যে, যে এটা নিয়েই আমি খানিকটা কথা বলবো। কিন্তু মাসখানেক আগে আমার একজন অতি পরিচিত জন, তার সঙ্গে একটু কথা হচ্ছিল এই বই দুটো নিয়েই। তখন তিনি কৌতূহল প্রকাশ করলেন, তো তাই আমার দ্বিতীয় খণ্ড, যেটা আমি সর্বশেষ পেয়েছি,
সেটি তিনি নিয়ে গেলেন। এরপর আমি একটু ভুলেও গিয়েছিলাম যে উনি যে নিয়ে গেছেন, এবং তখনও ফেরত দেননি। তারপর খবর নিয়ে দেখলাম যে তিনি এখন শিলচরের বাইরে। আমি আর কি করব। তো আমার একটা খুব বদভ্যাস আছে। আমি যে জায়গাটা আমার খুব ভালো লাগে, মনে হয় আমার অনেক কিছু বুঝবার আছে, জানবার আছে, ভাববার আছে, আমি সেইগুলোকে একটু আন্ডারলাইন করে, নিম্নরেখাঙ্কিত করা যাকে বলে মোটো বাংলায়, আন্ডারলাইন করে আমি পড়ি। যেমন আমার কাছে এখন আমার সামনেই আছে, আমার সঙ্গেই আছে প্রথম খণ্ডটা। আগে দ্বিতীয় খণ্ডটা থাকলে ভালো হতো। বিশেষ করে অধ্যাপক মনন কুমার মণ্ডলের অত্যন্ত সুলিখিত যে ভূমিকা, তার কিছু অংশ ওই রকম ভাবে আমি ওই নিম্নরেখাঙ্কিত করে পড়েছি কিনা, তো আমার একটু কাজে লাগতো। তো মনন যখন কয়েকদিন আগে আমাকে বললেন, আমন্ত্রণ জানালেন আজকের এই সান্ধ্য আলোচনায় অংশ নেওয়ার জন্যে, তখনই আমার মনে হলো, আরে তাহলে তো আমার তো দ্বিতীয় খণ্ডটা তো নেই, তো কি আর করা যাবে। তো যাই হোক, এটা একটু বলে নিচ্ছি, দুটো নিয়েই বললে ভালো হতো। এবং মনন আমাকে তাই বলেছেন, সুতরাং তার যেটা প্রস্তাব সেই অনুযায়ী আমি একটু অপারগ হয়ে গেলাম। কিন্তু তবু আশা করছি যে খুব একটা অসুবিধা হয়তো হবে না যারা শ্রোতা আছেন তাদের জন্য। কারণ আমার যা মনে হয়েছে এই বইটি পড়ে, সেটাই আমার মতো করে আমি আপনাদের কাছে নিবেদন করব। দেখুন, এই যে পার্টিশন, দেশভাগ, তার ঠিক 2 বছর পরে আমার জন্ম। কিন্তু আপনারা সবাই শুনেছেন, জানেনও নিশ্চয়ই, আমি আসামের দক্ষিণ অংশে যে বরাক উপত্যকা, যার আগের নাম ছিল কাছাড়, 3টে জেলা এখন, কিন্তু তখন 3টে জেলা মিলেই ছিল কাছাড়, তার পশ্চিম অংশ যেটা এখন করিমগঞ্জ জেলা, তো ইদানিং তো নাম বদলের একটা হিড়িক পড়েছে। তো সেটাকে শুদ্ধ করে নেওয়ার জন্যই হয়তো শ্রীভূমি নাম দেওয়া হয়েছে। তো যারা দেওয়ার তারা দিয়েছেন। তো আমি করিমগঞ্জই বলছি, শ্রীভূমিটা ঠিক রপ্ত করতে পারিনি। তো করিমগঞ্জ যে জেলা আজকে, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন, তো যারা হয়তো খেয়াল করতে পারেননি তাদের জন্য বলছি, আর কিছু না, যে এটা হচ্ছে বৃহত্তর যে শ্রীহট্ট বিভাগ, ডিভিশন বলা হয় বাংলাদেশে, বিভাগ। আগে সিলেট তো পুরোটাই একটা জেলা ছিল, এখন তার মধ্যে 5টা জেলা। তো তার যেটা পূর্ব অংশ, সেই পূর্ব অংশের একেবারে পূর্ব প্রান্তে আমাদের পিতৃপুরুষের, অন্তত আমার হিসেব, আমার যতটুকু আছে, ওই যেগুলো থাকে পারিবারিক কুলজি পঞ্জি, তার মধ্যে অন্তত 13 পুরুষের আমি জানি নামটা ইত্যাদি। তো এটা আমি এই জন্য বললাম যে আমি এমন আমার জন্ম নিশ্চয়ই পার্টিশন উত্তর বা দেশভাগ উত্তর সময়ে, কিন্তু আমি যে পরিবারের সন্ততি, সেই পরিবার কিন্তু দেশভাগের মর্মযন্ত্রণা কোনো বই পড়ে অনুভব করিনি। সেটা আমরা ছেলেবেলায়, আমাদের অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আজকে বলার বিষয় না, এটা বলছি না, এটা নিয়ে আলাদা আমি কিছু কিছু আমার সীমিত সাধ্য অনুযায়ী লিখেওছি এখানে ওখানে, আমার কিছু কিছু বইতে তার হয়তো কেউ কেউ লক্ষ্যও করে থাকবেন। তো সে কথা থাক, এটা কিন্তু থাক বললাম বটে, তারপরেই মনে হলো থাকবে কেন, এ তো আমারও কথা, এ তো কেবল আমার কাছে একটা বিদ্যায়তনিক বিষয় নয়। যদিও অতি চমৎকার, আমি একটু আগে বললাম, অতি পরিচ্ছন্ন এই বাংলার পার্টিশন কথা, উত্তর প্রজন্মের খোঁজ, সাধারণত আমরা নাম নিয়ে খুব একটা মাথা ঘামাই না, তাই তো। আমি তো আজকে বই নিয়ে কথা বলছি, সেই জন্য আর কি একজন পাঠকের প্রতিক্রিয়া প্রকাশ করছি যথাসাধ্য। এই খোঁজটাই হচ্ছে সবচেয়ে দরকারি। আমরা আজকাল কেউ খোঁজ টোজ বিশেষ করি না যে, তাও বোধহয় বুঝতে পারি। এবং এই কারণেই আমি বলবো, এই যে প্রকল্পটা
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গ্রহণ করেছেন, তার মধ্যে আমি মননের বাকবন্ধ ব্যবহার করে, শব্দবন্ধ ব্যবহার করেই বলি, যেটা প্রথম খণ্ডের ভূমিকায় আছে। তার আগে প্রস্তাবনা আছে, আপনারা সবাই জানেন। মানবিক ধ্বস্ততা ভাঙনের ইতিবৃত্ত গ্রথিত হয়েছে। ঠিক সেই সঙ্গে বলে নিচ্ছি যে আমরা যখন কোনো নিবন্ধ পড়ি, কোনো বয়ান পড়ি, কোনো প্রতিবেদন পড়ি, আমরা কেবল খুবই ত্বরিত গতিতে যে পড়ে যাই তা কিন্তু নয়। তার মধ্যে শব্দ প্রয়োগের যে সাধুতা তা যেমন লক্ষ্য করি, কিন্তু সাধুতাই শেষ কথা নয়। আমরা বুঝতে চাই শব্দ প্রয়োগ যথাযথ হয়েছে কিনা। আমি বলতে চাই যে যেমন এই বইটির যে গ্রন্থনা খুব গুরুত্বপূর্ণ। একটা বই গ্রন্থ হয় কখন? যখন তার মধ্যে গ্রন্থ না থাকে, তাই তো? আমি আবার সংস্কৃতেরও ছাত্র কিনা, তাই এইসব বিষয়ে আমার চট করে চলে আসে মাথার মধ্যে। ওই যে তিনি মনন তার ভূমিকায় উত্তর প্রজন্মের ভাবনা বলে যে ছোট একটা শিরোনাম আছে আলাদা, তার মধ্যে তিনি বৈচিত্র্যপূর্ণ জটিল সামাজিক মনস্তাত্ত্বিক পরিসরের কথা বলেছেন। বৈচিত্র্যপূর্ণ, হ্যাঁ, জটিল, ঠিক। এবং সেই বৈচিত্র্যপূর্ণ এবং যে জটিলতাপূর্ণ, সেটা সামাজিক পরিসরেও আছে, সেটা মনস্তাত্ত্বিক পরিসরেও আছে। এর একটাকে বাদ দিলেও কিন্তু আমরা কেউ সম্পূর্ণ সত্যটা পাবো না। এই কথাগুলো যে লক্ষ্য করেছেন মনন, এবং যেহেতু আপনারা কেউ কেউ জেনে থাকবেন আমি একটু সাহিত্য তত্ত্ব নিয়ে একটু বুঝার চেষ্টা করি বলতে পারেন, আমার নিজের ভালো লাগে এইসব। এবং সাহিত্য তত্ত্বের নিয়ে যারা একটু মাথা ঘামান, তারা যে জিনিসটা লক্ষ্য করেন, পরিভাষা, অনেকের ভাষায় পরের শব্দটা হবে কণ্টকিত। আমি বলবো এই শব্দ আমি ব্যবহার করব না, আমি বলবো পরিভাষা খচিত, কণ্টকিত নয়। সেই পরিভাষা খচিত যে বয়ান রচনা করেছেন, আমি ভবিষ্যৎ বক্তা নই, হতেও চাই না, কিন্তু আমি নিশ্চিতভাবেই দাবি করব যে এই বইগুলোর পরবর্তী খণ্ড, শেষ খণ্ড, তৃতীয় খণ্ড যখন বেরিয়ে যাবে এবং যখন বারবার পুনঃপাঠ, রিডিং করা হবে এই বইগুলোর, তখন ভূমিকা তো তার প্রাপ্য গুরুত্ব তো পাবেই, এবং নিশ্চিতভাবেই পাবে যে বিভিন্ন সাক্ষাৎকারের মধ্য দিয়ে এত চমৎকার ভাবে, এত সরাসরি, এত প্রত্যক্ষতাপূর্ণ যে কথা, কথা নিয়ে একটু আগে নীলরতন অনেক বললেন একেবারে শেষ দিকে। আমি সংস্কৃতের ছাত্র তো, তাই আমি কথাকে, কথা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কথার মধ্যে সব আছে। কথা আলোকিত করে, কথা প্রসারিত করে, কথা আমাদের গভীরের দিকে নিয়ে যায়। কথা শরীর সাগর বলে নাম আছে বলে নয়, বা এরকম নাম অনেক আছে সংস্কৃত কথা সাহিত্য আখ্যায়িকা নিয়ে যারা ভাবেন টাবেন সেটা নিয়ে। তাহলে এটার মধ্যে একটা প্রসারণ আছে, এর মধ্যে একটা গভীরতার দিকে যাত্রা আছে। এবং এটা যদি না হয় তাহলে বয়ান কিন্তু প্রকৃত বয়ান হলো না। এবং এইখানেই মনন মণ্ডল দারুণভাবে সফল হয়েছেন। আর যেহেতু নিজে তিনি কখনো প্রকট করে তুলেননি এই কথাটি, কিন্তু তিনি যে সমস্ত প্রসঙ্গ এনেছেন, এটার মধ্যে আমাকে আসতে হবে, কারণ আজকের আলোচনায় এটাই সম্ভবত আমার আমার তরফ থেকে সবচেয়ে বলবার মতো কথা। যখন তিনি বাঙালি মুসলমান সম্পর্কে আত্ম অপর কথাটা বলেন, সেলফ অ্যান্ড আদার, এইভাবে পড়তে আমরা অভ্যস্ত। আমরা যারা এই সমস্ত নিয়ে একটু, ওই যে বললাম, একটু তাত্ত্বিক আলোচনা
একটু লক্ষ্য করেছি, এই সত্তা এবং অপরতার এই যে দ্বিরালাপ শব্দটিও তিনি ব্যবহার করেছেন ভূমিকার একেবারে শেষ দিকে, এবং আজকে বোধহয় যখন পড়ছিলেন তখনও তার মধ্যে এটা ব্যবহৃত হয়েছিল, এবং এর মধ্যে তিনি নানা প্রসঙ্গ এনেছেন। তো আপাতত আমি কথাটাকে কিন্তু এইখানে থামিয়ে দিলাম। এবার আমি আমার মতন করে আমার যে বক্তব্যটা আমি ওই বাংলার পার্টিশন কথা থেকেই পেয়েছি, পড়তে পড়তে পেয়েছি, পুনঃপাঠ করতে করতে পেয়েছি, তার কথাটা বলতে চাই। এই যে নীলরতন সরকার উল্লেখ করছিলেন উর্বশী বুটালিয়ার, তিনি আমারও একজন প্রিয় লেখক, এবং তার লেখা পড়তে পড়তে আমার একটি দীর্ঘশ্বাস পড়েছিল। আহা, এই চমৎকার একটি রচনা যার অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য, সেটা যদি পশ্চিম পাকিস্তান হওয়ার ব্যাপারটা, বা পাকিস্তান থেকে পাঞ্জাব হওয়ার পরে যে রক্তাক্ত অধ্যায়, এটা নিয়ে এত চমৎকার একটা মানবিক দলিল হতে পারে। কিন্তু আমাদের যে পূর্ব বাংলা অনেক বীভৎসতর গল্প আছে, কিন্তু এমনকি আমি নিজে বলতে পারি আপনাদের, আমি আজকে সেদিকে যাবই না একেবারে, কারণ এটা আলোচনার বিষয় নয় আমি আমার গ্রন্থ সম্পর্কেই আমি কথাটা বলতে চাইছি। সেটা হচ্ছে যে অনেক বীভৎসতর কাহিনীটা নিয়েই তো কথা নয়। ওই যে প্রশ্নটা তুলেছেন না, উত্তর প্রজন্মের ভাবনা শীর্ষক উপশিরোনামের মধ্যে কেন পার্টিশন, কিভাবে পার্টিশন, এগুলো গুরুত্বহীন প্রশ্ন নয়, কিন্তু এটাই ঘটনা যে এইসব প্রশ্ন থেকে দৃষ্টি এখন সরে এসেছে কোথায়? যথার্থই বলেছেন তিনি, পার্টিশন পরবর্তী বাস্তবতার দিকে। দেশভাগ উত্তর বাস্তব, এই দেশভাগ উত্তর বাস্তব আমাকে অনিবার্যভাবে তিনটে আরো শব্দ ব্যবহার করতে প্ররোচিত করছে, উদ্বুদ্ধ করছে বলা যায়। একটা হচ্ছে ইতিহাস উত্তর পরিস্থিতি, এবং ইতিহাস উত্তর পরিস্থিতি পোস্ট হিস্টোরিক্যাল সিচুয়েশন। আরেকটা হচ্ছে পোস্ট ট্রুথের সিচুয়েশন, যেটা নিয়ে পশ্চিমের পণ্ডিতেরা, বিদ্বজ্জনেরা অনেক দিন থেকে না হলেও বেশ কিছুদিন থেকেই ভাবছেন পোস্ট ট্রুথ, এটার অনেক গুরুত্ব আছে, অনেক তাৎপর্য আছে। তেমনি 31 নম্বর পৃষ্ঠা এবং 32 নম্বর পৃষ্ঠার ভূমিকার মনন মন্ডল মশাই তিনি ম্যারিয়ান হির্শের দুটি লেখার কথা উল্লেখ করেছেন। 1991-92 সালে ম্যারিয়ান হির্শ যখন ওই পোস্ট মেমোরি বা উত্তর স্মৃতি বলবো আমি, আজকে যে আলোচনাটা আমি করছি সেটা কিন্তু উত্তর স্মৃতির গ্রন্থ না। এবার আমি একটু লঘু সুরে বলবো যে উস্তাদ যে শিল্পী, গান গাইতে পারেন, ছবি আঁকতে পারেন, তারা কিন্তু সর্বদা তার সব কারিগরি কাউকে দেখান না। এবং আমরা যারা খুঁটিয়ে পড়তে চাই, আমরা কিন্তু অব্যর্থ প্রয়োগ নিয়ে যখন একটু খুঁতখুঁতে হয়ে পড়ি, তখন অব্যর্থ প্রয়োগের ক্ষেত্রে পাদটিকাকে বাদ দিলেও চলে না, অথচ আমাদের একটা কারুর সমান না। হয়তো এখানে যারা শুনছেন একজনেরও নয়, কিন্তু আমি মাস্টারমশাই তো দীর্ঘদিনের, তাই আমি জানি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত পাদটিকাকে তারা নেহাতি বাহুল্য বলে মনে করে তাকাই না ওই দিকে। তাহলে ওই মেরিন হির্শের দ্য জেনারেশন অফ দ্য পোস্ট মেমোরি বলে যে প্রবন্ধটির কথা তিনি বলেছেন, যেটা পয়েটিক্স টুডে নামক জার্নালে বেরিয়েছিল, সেটার মধ্যে একটা বিস্তর সংকেত আছে। এবং তিনি আরেকটা বই ফ্যামিলি ফ্রেমস নামে, আরো আছে তার লম্বা চওড়া টাইটেল, আমি এটা তো বলা আমার উদ্দেশ্য নয়, আমি এদিকে শুধু একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভালো লেগেছে যে মনন কুমার মণ্ডল গোটা বিষয়টাকেই এই উত্তর স্মৃতি
উত্তর সত্য, ইতিহাস উত্তর পরিস্থিতি, যেটাকে এক কথায় বলা যায় পার্টিশন উত্তর বা দেশভাগ উত্তর পরিস্থিতি, সেটার মধ্য দিয়ে তিনি বিবেচনা করেছেন। মনন কুমার মণ্ডল যেটা ভেবেছেন, এই জন্যে অতি অবশ্যই আমরা বলবো যে এর যে এমন পৃথিবীতে তো কিছু নেই, আমাদের আলোচনায় এমন কিচ্ছু নেই যেটা তত্ত্ব বহির্ভূত। এটা হয় না। এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, আমার সঙ্গে অনেকের লিখিত তর্ক, বাইরেও তর্ক। এই তর্ক করার জন্য আমরা এখানে আসিনি। এ তর্ক করুক বা কেউ চাই নাই করুক, তাতে কিচ্ছু আসা যায় না। কিন্তু তত্ত্বহীন কোনো রচনা যেন কাঁঠালের আমসত্ত্ব। এই যে ভূমিকাই বলুন বা গোটা ব্যাপারটাই যে প্রকল্পটাই, এর পেছনে কি কোনো তত্ত্ব নেই? আছে, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি বলেই দিলাম, ওই যে উত্তর স্মৃতি, পোস্ট মেমোরি, এই যে উত্তর সত্য, পোস্ট ট্রুথ। কেন? 47 সালের আগের সত্য 47 সালের পরের সত্য কি এক? আমি 71 সালের কথা আমি আমার জানা আছে, তবু আমি এটা বলছি না। আমি বলবো 47 সালের সত্য আর 52 সালের 21শে ফেব্রুয়ারির পরের সত্য কি এক? সত্য যখন পাল্টায়, আমরা কিন্তু আমাদের দেখার ধরন পাল্টাই না। এটা হচ্ছে আমরা যারা একটু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে মাস্টারমশাই বা দিদিমণি হিসেবে কাজ করছি, আমরা এই ব্যাপারটা খেয়ালই করি না। আমাদের ছাত্রছাত্রীদের, গবেষক গবেষিকাদের আমরা এটা বলি না। অথচ নিঃশব্দে নীরবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ মনন কুমার মণ্ডল তার ভূমিকায় যে করলেন, এবং তিনি কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করেই গেলেন। আমরা কি সত্যি লক্ষ্য করলাম যে কেন এই প্রকল্প, এবং এটার মধ্য দিয়ে কোথাও পৌঁছানো যায় কিনা? আমার মনে হয় না মনন কুমার মণ্ডল এটা নিয়ে খুব বেশি চিন্তিত। তিনি একটি পথরেখা নির্মাণ করেছেন, যে পথরেখাকে অনুসরণ করে আমরা এমন কিছুর দিকে তাকাবো যেগুলো আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা খেয়ালই করি না। সেদিকে তো দৃষ্টি আকর্ষণ করা যায়। অন্তত আমি তো বলবো, আমি এটাকে কাজে লাগাতে পারিনি, কিন্তু তখন যেহেতু আমি আশৈশব বড় হয়েছি এমন একটা পরিসরে যেখানে স্মৃতির গ্রন্থনা ছাড়া আমাদের কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আমি এটাও দেখেছি, যেমন আমার প্রজন্মে ইতিমধ্যে একটা স্মৃতিলুপ্ত প্রজন্ম, তাদের কোনো স্মৃতি নেই। এই স্মৃতি নেই কেন, এটা নিয়েও নানা রকম পণ্ডিতি ভাষ্য আছে। আরে স্মৃতি দিয়ে কি করবে হে? সবকিছু ফেলে এসছো ওখানে, এবং তারপরে আরো অনেক অনাবশ্যক কথাবার্তাও বলা হয়। কি দরকার অনাবশ্যক কথা বলে এবং শুনে? কিন্তু আমরা তো একটা স্মৃতিলুপ্ত প্রজন্ম। একটু অন্যভাবে, একটু তত্ত্বগত ভাবে বললে বলা যায়, আমরা একটা উত্তর সত্যগত, উত্তর স্মৃতিগত অবস্থানে পৌঁছে গেছি, যেখানে মেমোরির কোনো দাম নেই। কারণ হলোকাস্ট এই শব্দটা ব্যবহার করেছেন সঙ্গতভাবেই আমাদের মনন, কিন্তু এই হলোকস্ট তো আমাদেরও ছিল। অনেক গল্প আছে তার, কিন্তু আমি যে বলেছি আগে, আমি বিভৎসতার গল্প কিচ্ছু করব না, কারণ তার মধ্যে এত অতিশয়োক্তিও থাকে যে এত বছর পরে বের করা মুশকিল, যে লোকশ্রুতিতে পরিবর্তিত হতে হতে সেগুলো কোথায় গিয়ে পৌঁছেছে। তাহলে যাব কোথায়? কিভাবে আমরা এর একটা সংকেত ঋদ্ধ একটা সমাধানের সূত্র খুঁজে পাবো? তাহলে ওই যে এত পরিশ্রম করে যে সাক্ষাৎকার গুলো নেওয়া হয়েছে, যারা কেউ লেখক নন, তাদের কিচ্ছু আসা যায় না। আমরা তো লেখক খুঁজছি না, আমরা খুঁজছি সত্য। উত্তর সত্যের মধ্য দিয়েও তো আরেকটা সত্যের স্ফুরণ ঘটছে, যে সত্য হতে পারে মর্মান্তিক, হতে পারে অত্যন্ত মর্মবিদারক, এবং সেই সঙ্গে হয়তো আমরা মনস্তাত্ত্বিক পরিসরের কথা বলছিলেন না একটু আগে, আমি পড়ে শোনালাম বোধহয় আপনাদের, মননই বলেছেন, এই মনস্তাত্ত্বিক পরিসরের দিক দিয়েও বেশ কিছু সংকট তৈরি করে আমাদের জন্য। কিন্তু থাক আপাতত এখানেও। আমি যে অঞ্চল থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, যেটা আসলে বাস্তুহীনদের এলাকা মূলত, এবং যা যে সেই এলাকা
যেখানে প্রায় কেউই এখন আর এই উত্তর সত্য বা এইসব নিয়ে মাথা ঘামায় না। যে নতুন বাস্তবে এসে তারা পৌঁছেছে, সেই বাস্তবে গিয়ে পৌঁছানোর পরে এই নতুন বাস্তবকে সাজাতে গুছাতে এত ব্যস্ত হয়ে পড়েছে যে যে ওই স্মৃতিলুপ্ত হয়ে থাকাটা তাদের পক্ষে একমাত্র করণীয় কাজ, এছাড়া অন্য কিছু নেই। এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা রণকৌশল, যেটা ভেবেচিন্তে কেউ করেনি। কিন্তু প্রতিটি পরিবারের একটা আলাদা আখ্যান আছে। আখ্যান কথাটা যথাযথভাবেই ব্যবহার করেছেন মনন। ওই যে কথা, প্রতিটি পরিবারের কথা আলাদা, স্বতন্ত্র। কিন্তু যেহেতু এইভাবে কেউ দেখায়নি এত চমৎকার প্রকল্প নিয়ে কাজ করার মতন, এই পৃথিবী থেকে অনেক দূরে পরপারে চলে গেছেন যারা, তাদের কথা আমরা কিভাবে শুনবো? আমার ব্যক্তিগত স্মৃতিতে কিছু আছে, আমার সঙ্গে যারা, তারাও তো এখন আর হয়তো এই পারে নেই। তাহলে আমরা তখন অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, এই আর যাতে হারাতে না চাই, না পারি, সেই জন্যই তো এই আয়োজন, এই প্রকল্প। তো অন্তর্জালের আত্মরতিতে আর তামসিকতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে তো আমরা কোথাও পৌঁছতে পারবো না। সেই জন্য এখনো যে কথা শুনবার আছে, এখনো যে কথা বলবার আছে, এখনো যে কথা ভাববার আছে, বা এইগুলো শুনে, এগুলো বলে, এইগুলো ভেবে যা কিছু করণীয় আছে, সেদিকেই তাকানো ভালো। এবার আমি আমার থেকে পরবর্তী প্রজন্মের এক কবি, এখানকারই, যার, যেহেতু তার কথা আমি জানি, একটি বিখ্যাত পরিবার, এবং সেই পরিবারে পশ্চিমবঙ্গে একজন, একটু সংকেত দিচ্ছি আপনাদের, হয়তো চট করে চিনতেও পারবেন না, মোটামুটি নামজাদা লোক, এবং একবার উপাচার্য পর্যন্ত হয়েছেন পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে। তো তারই ভাইপো, নাম অমিতাভ দেব চৌধুরী, কবি এবং গল্পকার। তার একটি কবিতা, দীর্ঘ কবিতা, তার এক সামান্য অংশ আপনাদের পড়ে শোনাবো। সম্ভবত আজকের দিনে এই আলোচনার সঙ্গে তার একটা নিবিড় সংযোগ অন্তরে অন্তরে রয়েছে। তার কবিতার নাম মৈত্রেয়ের কবিতা। তার অন্তিম স্তবকের কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এরপর কি হবে তা জানে না ইতিহাস। আমি এক অন্ধ কবি, সময়ের শ্বাস বুকে বই, আর খুঁজি কনক আলোক, যে আলোকে যায় ভ্রম আধারের চোখ। আর জানি, যদি কেউ মুক্তির সে ডাক প্রাণের গভীরে শোনে, সে তার পতাকা একাকী বহন করে। সময়ের চাকা দুর্দিনের কর্তা হয়ে পারুক না হাঁক, মুক্তির পথিক তার সখা খুঁজে পেলে ফিরে আসে সব রং ক্লান্ত পতাকায়। সার্কাসের ভাঁড় ও তার নশ্বরতা ভুলে আকাশ আকুল করা খেলাটি দেখায়। সে গল্প বলার ভার নেমে নেবে আজ তুমি, ও পাঠক, এ কলম কাড়ো, আমি থামি। এটা একটা জ্যোতিচিহ্নে এসে থেমেছিল, কিন্তু এই জ্যোতিচিহ্নে তো থামে না আমাদের এই প্রকল্প। আমি এই জন্য বলছি না যে আরেকটি খণ্ড প্রকাশ হওয়া বাকি, থামে না। দেখুন, থামলে পাঠ থেকে পাঠান্তরে যাব কি করে আমরা? এটা একটা, এই শব্দটাও ব্যবহার করেছেন মনন কুমার মন্ডল 31 নম্বর পৃষ্ঠায় ভূমিকার। উত্তর ঔপনিবেশিক কূটাভাস বলছেন, পোস্ট কলোনিয়াল একটা প্যারাডক্স। যথার্থ, যথার্থ এই উচ্চারণ মনন কুমার মন্ডলের। আসলে সামূহিক স্মৃতিপথ আর ব্যক্তিগত অভিজ্ঞতার পরিসর, তার মধ্যে কখনো ঠিক সমন্বয় হয় না। এবং এটা মেনে নিয়েই আমাদের যে কাজ করবার, আমাদের করে যেতে হবে, যেটা মনন এবং তার সঙ্গীরা করছেন। প্রসঙ্গত তিনি পার্টিশন উদ্বাসন, অর্থাৎ অভিবাসন কেউ কেউ বলে থাকেন, নারীর আত্মকথনের প্রেক্ষিত নিয়েও যারা কাজ করেছেন সেদিকে মনোযোগ দিয়েছেন।
তিনি ব্যবহার করেছেন তার নাম, সেই জন্য আমি, আপনারা অনেকেই পড়ে থাকবেন জয়া চ্যাটার্জির বইটা, যিনি পশ্চিম এবং পূর্ব ভারতের যে পার্টিশনের যে ভয়ানক রিক্ততা, সেটা নিয়ে একটি চমৎকার বই লিখেছেন। আপনারা অনেকেই সেটা পড়ে থাকবেন। আসলে এর মধ্যে অনেকগুলো কথা আছে বুঝবার মতো। এই যে বিভাজন ঘটলো আমাদের বাঙালির বিশেষভাবে, পাঞ্জাবের কথা আমি আর ধরছি না, আমার দরকার নেই। কিন্তু দেখুন, আমি একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম 52 সালের, কিন্তু ইতিহাস কি থামে? 71 সালে একটা নতুন একটা দেশ জন্ম নিল। আমরা ভেবেছিলাম যে এক অলীক দ্বিজাতি তত্ত্ব যে সর্বনাশ বাঙালি জাতি করেছে, যেটা নিয়ে এখনো আমাদের মধ্যে সংশয় যায়নি, এবং আমরা অনেক সময় যখন কথা বলি তখন আমাদের নিজেদের অজ্ঞাতসারে, নিজেদের অগোচরে আমাদের সংশয় কিন্তু ভাষা পেয়ে যায়। মুশকিল হচ্ছে, আমরা যখন কথা বলি আমরা খেয়াল করি না যে আমরা নিজেদের অগোচরে এই বলবো, কেউ ইচ্ছে করে তো আর করে না, যে তত্ত্বগতভাবে অনেক অন্ধবিন্দু, অ্যাপোরিয়া বলা হয়, যাক দেরিদা তাকে অ্যাপোরিয়া বলেছেন, সেই অ্যাপোরিয়ার প্রকাশ আমরা আমাদের কথায়, আমাদের লেখায় করে ফেলি। আমি আরেকবার এই প্রসঙ্গে বলবো, এত সতর্ক এই বয়ান রচনা করেছেন ভূমিকায় মনন কুমার মণ্ডল, যে সেখানে তিনি কোথাও প্রশ্নাতুর অনুসন্ধিৎসা প্রকাশ করেছেন, কিন্তু কোথাও অন্তত আমার মনে হয়নি যে উত্তর প্রজন্মের দায়ের কথা বলতে গিয়ে, ভাবি কালের দিকে এগিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গ এনেও তিনি কিন্তু অন্ধবিন্দুর শিকার হননি। এটা যে কত বড় কথা, সেটা অনেক সময় আমরা লক্ষ্য করি না। অনেক কথা আছে যার ইঙ্গিত বিভিন্ন জায়গায়, এই ভূমিকা একটা জায়গায় তো শেষ হয়েছে, দিয়েছেন। আমি এটাই প্রস্তাব করব, পরবর্তীকালে তো অনেক আলোচনা হবে, তখন মনন কুমার মণ্ডলের এই ভূমিকার মধ্যে যে ইশারাগুলো রয়েছে, শঙ্খ ঘোষের ভাষায় ইশারা অবিরত, সেই ইশারা অবিরত গুলোকে প্রসারিত করাই হবে আমাদের দায়। কেননা ওই পোস্ট-ট্রুথের কথা বলছিলাম তো। এবার একটি কথা আমি একটুও বিস্তারিত করব না, কিন্তু আমার বিচারে আজকের যে আলোচনাটা আমরা পোস্ট মেমোরির সময় করছি, এটা দুর্দান্ত ভাবে আমরা বুঝতে পারছি কিনা জানি না, কারণ আমরা যে জিনিসটা দেখবার দেখা উচিত ছিল সেটা না দেখে আমরা যা না দেখার সেটাই দেখছি কিনা। একটু হেয়ালির মতো শোনাচ্ছে, কিন্তু মাফ করবেন, আমি এটাকে একটু আর প্রসারিত করব না, একটু ইঙ্গিত দিচ্ছি শুধু। গত এই বছর 5 আগস্টে যে আগস্ট আবছায়া তৈরি হয়েছে, যা গ্রাস করে নিয়েছে হয়তো পার্টিশান উত্তর বঙ্গের একটা বড় অংশকে প্রত্যক্ষভাবে, আর পরোক্ষভাবে আরেকটাকেও হয়তো গ্রাস করতে যাচ্ছে, পারছে না বা পারবে কিনা আমি জানি না, আমি ভবিষ্যৎ বক্তা নই। এইটার পরিপ্রেক্ষিতে এই যে উত্তর স্মৃতি বা পোস্ট মেমোরি, উত্তর সত্য বা পোস্ট ট্রুথ, উত্তর ইতিহাস বা ইতিহাস উত্তর পরিস্থিতি বা পোস্ট হিস্টোরিক্যাল সিচুয়েশন একটা অন্য মানে নিয়ে এসেছে। ফলে ওই যেটা মৈত্রেয়ের কবিতায় বললো না, শেষ পংক্তিটা ছিল যে আমার এই কলমটা, ও পাঠক তুমি নেবে, তুমি কেড়ে নেবে, আমি থামি। ঠিক তেমনি যে জায়গায় একটা জায়গায় তো থামতেই হবে আমাদের, কিন্তু এগুলোর মধ্যে যে নতুন করে যে হয়তো কোনোদিন আলোচনা হবে, কারণ যখন ঘটনা ঘটে অনেকেই মানে পরবর্তীকালে ভুল প্রমাণিত হবেন বা নিজের কাছে নিজে বোকা সাজতে হয় কিনা এই ভয়ে তারা মুখই খুলেন না বা কলমও তারা খুলেন না বেশি। কিন্তু এক সময় করতেই হবে, আরো কিছুদিন পরে অন্তত, যখন আমরা দেখব উত্তর স্মৃতির আরেক পর্যায়ে, ইতিহাস উত্তর পরিস্থিতির আরেক ভয়ানক পর্যায়ে
হয়তো সেই পর্যায়কে কৃষ্ণ বিবর বলা হবে কিনা আমি জানি না। অর্থাৎ ব্ল্যাক হোল, জানেন তো আপনারা ব্ল্যাক হোল কি সাংঘাতিক জিনিস, হবে কিনা আমি জানি না। উত্তর সত্য অর্থাৎ পোস্ট ট্রুথ এত ভয়াবহ কোনোদিন হবে আমরা কল্পনাও করেছি কিনা, যার ফলে আমরা যে দেশভাগই বলি আর পার্টিশনই বলি, গোটা জিনিসটাকে হয়তো রিকনসেপচুয়ালাইজ করতে হতে পারে। এটা একটা বড় প্রত্যাহ্বান বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আমাদের কাছে, হোক আনুক। কিন্তু যে বিন্দুটা এই তিনটি খণ্ডে সুনির্দিষ্ট হয়ে গেল, সেটা কিন্তু একটা ঐতিহাসিক কাজ হলো। শুধু একটা এই তিন খণ্ডের গ্রন্থ তৈরি নির্মাণ হয়েছে বলেই আমি বলছি না, আমি বলছি আরো অনেক বড় একটা প্রেক্ষিত, সম্ভাব্য প্রেক্ষিত থেকে, যেটা হয়তো যে আমি দেখে যাব কিনা আমি জানি না, কারণ আগামী দিনগুলো কি হবে সেটা আগামী দিনগুলোই বলবে। কিন্তু দিনগুলো যাই হোক, আমরা তাকে ঠিক মতো যথার্থভাবে বিশ্লেষণ করতে সক্ষম হচ্ছে কিনা, এটা তো একটা বড় প্রত্যাহ্বান। এবং সেইখানে সংকেত কি কি হতে পারে, ইশারা অবিরত বললাম না, সেগুলো এই গ্রন্থের মধ্যে রয়ে গেল। এটাই তার ঐতিহাসিক গুরুত্ব। একটু আগে নীলরতন সরকার ঠিক ঠিকই তিনি রবীন্দ্রনাথের কথা স্মরণ করেছেন। আমার ইচ্ছে হচ্ছে ওই যে যেটা রবীন্দ্র রচনা বলি, জন্মশতবার্ষিকী সংস্করণ আছে, পশ্চিমবঙ্গ সরকার করেছিল না, তার 12 নম্বর খণ্ডে শান্তিনিকেতন প্রবন্ধমালার যাত্রীর উৎসব বলে একটা প্রবন্ধ আছে। দেখুন, রবীন্দ্রনাথের উচ্চারণটা শুনুন, একটু আপনাদের পড়ে শোনাই। সত্যকে ফাঁসি পড়াতে চেয়েছে যে দেশ, সে দেশ কি সত্যের আঘাতে মূর্ছিত হয়নি? অপমানে মাথা হেঁট হয়নি? সইবে না বন্ধন, বড় দুঃখে ভাঙবে, বড় অপমানে ভাঙবে। সেই উদ্বোধনের প্রলয়ে মন্ত্র পৃথিবীতে জেগেছে, সেই ভাঙবার মন্ত্র জেগেছে। বসে থাকবার নয়, কোণের মধ্যে তামসিকতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকবার নয়, চলবার ভাঙবার ডাক এসেছে। এই ডাক, এই যে ভাঙা, আজকের দিনে জাক দেরিদার কথা অনুসরণ করে বলতে পারি, এটা কিন্তু বিনির্মাণের ডাক। বিনির্মাণ মানে শুধু ভাঙা না, বিনির্মাণ মানে কেন পুনর্নির্মাণ। নতুন করে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথ এই গানের কথা কে না জানেন। সেটার তাৎপর্য ছিল একটা অন্য, প্রেক্ষিত ছিল ভিন্ন। কিন্তু আজকে আমাদের কাছে ওই যে তামসিকতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে হিন্দু মুসলমানকে আর মুসলমান হিন্দুকে আঙ্গুল তুলে দেখাবে, তর্জনী সংকেত করবে, সেই জন্যে নয়। আমরা কি সত্যকে, রবীন্দ্রনাথের ভাষায় সত্যকে আমরা ফাঁসি পড়াতে চাইনি? কত আগে লিখেছিলেন রবীন্দ্রনাথ, ভাবুন তো, কত আগে লিখেছিলেন এই কথাগুলো। এই যে এই উত্তর সত্যের দিনে সত্য হয়ে উঠল, চলবার ভাঙবার ডাক শুনতে পেয়ে যারা দেশভাগ বা পার্টিশন উত্তর, পোস্ট পার্টিশন লিটারেচার, পোস্ট পার্টিশন পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিরও আবার একটা উত্তর পরিস্থিতি হয়তো এই আগস্ট ছায়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। পরিস্থিতির নতুন থেকে নতুনতর বয়ান তারা তাদের লিখতে হবে কিনা আমি জানি না, এটা তারা ভেবে দেখুন। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক, কারণ একটা ইতিহাসের একটা পর্যায়ে কোনোদিন এইভাবে শেষ হবে কল্পনাও করিনি। এটা মানে কি আমি একদম যাব না তার মধ্যে, আমি যেতে চাই না। এবং শুধু এইটুকুই বলবো যে আমরা এখন চাই গতি, চাই ব্যাপ্তি, চাই গভীরতা। না হলে সমষ্টি সত্তার ক্ষয় কিভাবে ঘটেছে পার্টিশনের মধ্য দিয়ে, কিভাবে ব্যক্তি সত্তার বিচূর্ণায়ন ঘটেছে, এবং যা ঘটায় দেশভাগের মধ্য দিয়ে, পার্টিশনের মধ্যে দিয়ে কি পার্টিশন শেষ হলো? আমরা যারা আসামের বাঙালি, বাধ্য হয়ে আমরা যারা বঙ্গাল খেদার নানা পর্যায়ে এনআরসি, ফেসিবাদীরা সন্ত্রাস, বাঙালি বিদ্বেষী রাষ্ট্রশক্তির নানা রকম যে নড়বড়ে মানচিত্র উপহার দেওয়ার প্রবণতা, এই যে সবকিছু,
এর মধ্য দিয়ে আমাদের পুনর্বাসন তো অলীক কল্পনা হয়ে রইল। যে যার নীর ভেঙেছে, ভগ্ন নীর, সে কি আর কোনোদিন নীর খুঁজে পায়? জানি না। হয়তো যে চমৎকার সব যে আলোচনা বলবো না, আত্মকথন আমরা বিভিন্ন সাক্ষাৎকারের মধ্য দিয়ে পেয়েছি, এরা কেউ খুব সেই অর্থে কোট আনকোট বড় মানুষ নন, কিন্তু ওই আমাদের তো সবাই, যেটা আবার আমি মননের কাছে ফিরে যাচ্ছি, ভারতীয় উপমহাদেশের একটা নির্দিষ্ট ভূগোলকে অতি নির্দিষ্টতায় যারা দেখে, কারা তারা? এরা কিন্তু আমাদের কেউ বন্ধু নয়। তা থেকে সরে এসে আমাদের একটা অনির্দিষ্টতার গোলকধাঁধা তৈরি করার এই যে প্রবণতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেখান থেকে নিস্তার পাওয়ার উপায় তো দেখাতে চেয়েছেন মনন কুমার মণ্ডল এবং তার সহযোগীরা। এইখানে যদি আমরা পড়ি, তাহলে জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড গল্পটাই হোক, অথবা স্পয়েলস অফ পার্টিশন বই হোক, তার পাশাপাশি বাংলায় এরকম চমৎকার পার্টিশন কথা আমি, আমার ধারণা, আমি এখানে ওখানে যত কিছু কিছু কাজ দেখেছি, সব তো কেউ দেখে না, কিন্তু এত সর্বাত্মক যে পর্যালোচনা, এত সর্বাত্মক উপস্থাপনা আমি অন্তত দেখেছি বলে মনে হয় না। তাহলে আমি একটু অন্য কথা বলি। হয়তো আজকের আলোচনার পক্ষে অনেকে বিরক্ত হবেন, বলবেন আমি প্রাসঙ্গিক কথা বলছি না। তাহলে রবীন্দ্রনাথের কথা স্মরণ করলে তো আর আপনারা আমাকে চেপে ধরতে পারবেন না বোধহয়, তাই না? আত্মশক্তি ও সমূহ সংকলনে সফলতার সদুপায় বলে একটা বহু আলোচিত প্রবন্ধ আছে না রবীন্দ্রনাথের, সেখান থেকে একটু সামান্য অংশ আপনাদের পড়ে শোনাই। কিন্তু এই সময়কে আমরাও দুঃসময় বলিব কি না বলিব, তাহা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করিতেছে। সত্যের পরিচয় দুঃখের দিনেই ভালো করিয়া ঘটে, এই সত্যের পরিচয় ব্যতীত কোনো জাতির কোনো কালে উদ্ধার নাই। আজকে বড় দুর্ভাগ্যের কথা, একজন বললেনও তো, এবং এটা ঘটনা। এর চেয়ে অনেক খারাপ কথা আমরাও আমাদের অঞ্চলে বারবার শুনি, যে তুমি কে হে? আমরা কি সবাই মনে মনে ঠিক করে উঠতে পেরেছি আমরা কি বাঙালি হতে চাই আদৌ, নাকি হিন্দু হওয়াটার উপর যে এক ধরনের বাধ্যতামূলক একটা একটা গিলোটিনের মতন একটা, অনেক আলপনা পড়েছে লোকরঞ্জন দাশগুপ্তের কবিতার বইয়ের মতন, গিলোটিনে আলপনার মতন, এই গিলোটিনে অনেক আলপনা আঁকা হয়েছে, কিন্তু যতই আলপনা হোক, গিলোটিন কিন্তু আমাদের শিরশ্ছেদই করায়। কিন্তু আমরা আজকে নিজেদের আমাদের বাঙালি বলে চিনতে দেওয়া হচ্ছে না, আমাদের বাঙালিত্ব কেড়ে নেওয়ার আয়োজনই হয়তো হচ্ছে, এবং সেই জন্যে আমরা প্রাণপণে হিন্দু এবং মুসলমান হচ্ছি। এবং যারা অনেক লড়াই করে বাঙালি হতে চান, সেভাবে ভাবেন, লেখেন, বলেন, লড়াই করেন, তাদের লড়াইকে, তাদের বলাকে, তাদের লেখাকে, তাদের ভাবনাকে আমরাই দুর্বল করে দিচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথের কথাটা আবার পড়ি সফলতার সদুপায় থেকে, কিন্তু এই সময়কে আমরাও দুঃসময় বলিব কি না বলিব, তাহা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করিতেছে। সত্যের পরিচয় দুঃখের দিনেই ভালো করিয়া ঘটে। হ্যাঁ, বাঙালি জাতির চরমতম দুঃসময়, এটা 1947 সালে এমন দুঃসময় আসেনি, কারণ তখন আমার বাঙালিত্বটা কেউ সে এমন ভাবে আজকের মতো কেড়ে নেয়নি। বাঙালির সঙ্গে আমি বাঙালি না, আমি হিন্দু, এই কথাগুলো যে বললেন না একজন, এরকম কথা অন্তত তখন কেউ বলতো কিনা আমি জানি না। এই সত্যের পরিচয়ে ব্যতীত কোনো জাতির কোনো কালে উদ্ধার নাই, যাহা নিজে করিতে হয়। এর পরের অংশটা আপনাদের পড়ে শোনাই রবীন্দ্রনাথে, তাহা দরখাস্তর দ্বারা হয় না, যাহার জন্য স্বার্থ ত্যাগ করা আবশ্যক, তাহার জন্য বাক্য ব্যয় করিলে কোনো ফল নাই। এই সব কথা ভালো করিয়া বুঝাইবার জন্য বিধাতা দুঃখ দিয়া থাকেন,
যতদিন ইহা না বুঝিব ততদিন দুঃখ হইতে দুঃখে, অপমান হইতে অপমানে বারংবার অভিহত হইতেই হইবে। এর আর ব্যাখ্যার দরকার আছে বলে আমি মনে করি না। এই সত্য উত্তর সত্য হোক বা যাই হোক, এটা ইতিহাস হোক অথবা ইতিহাস উত্তর পরিস্থিতি হোক, এটা ঘটনা যে আমাদের অবিভাজ্য বাংলাকে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের যে সম্মিলন ছিল স্বাভাবিক, এটাকে আমরাই বিনষ্ট করেছি। এমনকি আমাদের দেশভাগ পার্টিশনের ইতিহাসটা আমরা ভালো করে জানি না। আমরা 1905-এর কথা বলি, ঠিকই বলি, 1911-তে যা রদ হলো তার কথাও বলি, কিন্তু একবারও কি যে আমরা মনে রাখি 1874 সালে একটা নিঃশব্দ বঙ্গভঙ্গ হয়েছিল? কেউ খবর রাখি ব্রিটিশ কি করেছিল? বৃহত্তর বাংলায় তখন পরিচিত ছিল, আপনারা জানেন, 1874 সালে বেঙ্গল প্রেসিডেন্সি। তার মধ্যে থেকে 3টে অঞ্চলকে এই ব্রিটিশ বাংলা থেকে তারা কাঁচি কেটে আসামের সঙ্গে জুড়ে দিয়েছিল। তার ফলে যে সর্বনাশ হয়েছিল ইতিহাস উত্তর পরিস্থিতিতে আজকে পরে আমরা বুঝতে পারছি। আজকের এনআরসি, আজকের সিএএ, আজকের যাবতীয় জঞ্জাল আবর্জনা সব ওই দিনই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কি খবর রেখেছি? আমরা যখন দেশভাগ নিয়ে আলোচনা করি তখন প্রি হিস্ট্রি, দেশভাগের যে একটা প্রি হিস্ট্রি আছে যেটা 1874 সালে শুরু হয়েছিল, খবর রাখি যে তখন গোয়ালপাড়া জেলা, যেটা আজকের বাংলাদেশের উত্তরাঞ্চলে, যেটা রংপুর বিভাগ, তার যেটা উত্তর অংশ, সেটা গেল। যাওয়ার পরে কি হলো? অজগর সাপের ঐক্য নীতি, রবীন্দ্রনাথের কথা, আমার কথা নয়, সেটা নীতি দিয়ে অসমীয়া আগ্রাসনবাদ পুরোপুরি খেয়ে ফেললো। আজকে ওখানে আর বাঙালি বলে কিছু নেই, সবাই তাদের নিজেদের জাতিসত্তা, ভাষাসত্তা বিসর্জন দিয়ে, সংস্কৃতি বিসর্জন দিয়ে দিয়েছে। সিলেটকেও তোরা করেছিল, সিলেটের রেফারেন্ডামের কথা এই বইতে আছে, সঙ্গত কারণেই উল্লেখ করেছেন। দেশভাগের মানে সিলেটের রেফারেন্ডাম সম্পর্কে আমার একটা সম্পূর্ণ অন্য ধরনের বক্তব্য আছে, যেটা আমি এখন বলবো না। সিলেটের রেফারেন্ডাম সম্পর্কে আমাদের এইখানে সবাই, আমার আশেপাশে যারা আছেন তারা সবাই বড় বেদনার সঙ্গে বলেন যে সিলেটটা ভারতে ফিরে আসতো। ঠিক, ভারতে ফিরে আসেনি, পাকিস্তানে গেছে। তারা পাকিস্তান দেখেন, তারা তো এটা দেখেননি অন্তত এই আগস্ট আবছায়া 5 আগস্ট শুরু হওয়ার আগে, এবছর তার আগে পর্যন্ত এটা তো বাংলায় ফিরে গিয়েছিল। বাংলার যেটা অবিভাজ্য বাংলার অংশ, সেটা বাংলায় ফিরবে না তো কি আফগানিস্তানে ফিরবে? কিন্তু আমাদের ওই পাকিস্তান পেয়ে গেছে, ভারত পায়নি। ভারত মানে তো হিন্দুস্তান, পেলে কি হতো? আসামে আজকে যা হচ্ছে আমাদের, সেটাই তো হতো নাকি? যাই হোক, এই কথাটা আর বাড়াবো না, আমি একটু অন্যদিকে চলে গেছি হয়তো। আর কাছাড় জেলা, যেখানে আমি এখন আছি, আগের কাছাড় জেলা, আজকের কাছাড় না, এইগুলোকে তারা কেটে দিল, যার ফলে সর্বনাশ। আমরা ইতিহাস উত্তর পরিস্থিতি, উত্তর সত্যই বলুন আর যাই বলুন, এইগুলো আমরা সব ভুলেছি। কিন্তু আমরা এই স্মৃতিটা জানি না, কেউ জানে না। আমার মতন 2-1 জন বেহায়া ছাড়া কেউ জানে না 1874 সালে কি ঘটেছিল। হ্যাঁ, অথচ রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন জগদীশচন্দ্র বসুকে, একটা লেখা একটা চিঠিতে, বঙ্গ বিচ্ছেদ ব্যাপারটা আমাদের অন্য বস্ত্রে হাত দেয় নাই, আমাদের হৃদয়ে আঘাত করিয়াছিল। সেই হৃদয়টা যতদূর পর্যন্ত অখণ্ড, ততদূর পর্যন্ত তাহার বেদনা অপরিচ্ছিন্ন ছিল। বাংলার মুসলমান যেই বেদনায় আমাদের সঙ্গে এক হয় নাই, তাহার কারণ তাহাদের সঙ্গে আমরা কোনোদিন হৃদয়কে এক হইতে দিই নাই। আজকে যদি তারা বাঙালি না হয়ে সবাই 5 আগস্টের পরে সব মুসলমান হয়ে যাব বলে ঠিক করে নেয়, এবং যদি পুনঃ পাকিস্তানিকরণের, আমি জানি না এই কথায় অনেকে আপত্তি করবেন হয়তো, কিন্তু আমার মনে হয় এবং আমার ধারণা, এটা নিয়ে আমি তর্ক করতে রাজিও আছি, পুনঃ পাকিস্তানিকরণের যত দুর্লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সাধারণত ইতিহাস সামনের দিকে এগোয়, পেছনের দিকে যায় না। কিন্তু অন্তত আজকের বাংলাদেশ, অন্তত নামটা এখনো বাংলাদেশ তো আছে, অন্তত কিন্তু সে পেছনের দিকেই যাচ্ছে। কি হবে আমি জানি না, কারণ আমি ভবিষ্যৎ বক্তা নই, হতেও চাই না। কিন্তু এটার জন্য দায়ী কারা? এবং তার ফলে যাদের সুবিধা হয়,
হিন্দুত্ববাদী এক ধরনের স্বৈরতন্ত্রকে চালু করতে সর্বত্র, সেটার জন্য আমরা দায়ী নই? আমরা তো আমাদের হৃদয়কে রবীন্দ্রনাথের ভাষা ব্যবহার করে বলি, কোনোদিন এক হইতে দিই নাই। তাহলে এই আত্মঘাতী, আত্মবিস্মৃত বাঙালি জাতি, যার কোনো হিন্দু হয় না, মুসলমান হয় না, ইতিহাসের ট্রেজিক উল্লাস তার জন্য অপেক্ষা করে থাকবে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সুতরাং এই জায়গায় বিন্দুতে দাঁড়িয়ে এই কথাগুলো মনন মণ্ডল কোথাও লেখেননি, কিন্তু আমি বলবো যে আমি যখন আমার মতো করে পুনঃপাঠ করেছি এবং যখন এই নিমন্ত্রণটা পেলাম আজকের এই আলোচনায় আসার জন্য, সে সময় আবার নতুন করে যখন পড়লাম, দেখবেন আমরা যখন পড়ি আমরা টের পাই না আমরা যে পরিস্থিতিতে আছি। আমি কেবল ভূগোলের পরিস্থিতি বা ইতিহাসের পরিস্থিতি বলছি না, যে সাংস্কৃতিক এক ভাঙনের চরম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। 5 আগস্টের ঘটনা ঘটে গেছে এবং তারপরে যা যা ঘটছে, যা ঘটা উচিত না, ঘৃণা, বিদ্বেষ, অবিশ্বাস আর শত্রুতা, সবচেয়ে ক্ষতি তো আমাদেরই করেছে। রূপ যেই স্বপ্ন আনে, স্বপ্নে যেই রক্তাক্ততা আছে, শিখেছিল সেই সব একদিন বাংলার চন্দ্রমালা রূপসীর কাছে। এবছর যার 125 বছর পূর্তি হলো, যাকে আমরা প্রায় অনেকেই হয়তো ভুলে গেছি, সেই কবি জীবনানন্দ দাশের উচ্চারণ সবাই জানেন। তো স্বপ্নে যেই রক্তাক্ততা আছে, আমাদের অনেক স্বপ্ন রক্তাক্ত হয়ে গেছে। আজকে পোস্ট পার্টিশন নেরেটিভ হিসেবে গ্রহণযোগ্যতা যার সর্বাধিক, সেই বাংলার পার্টিশন কথা উত্তর প্রজন্মের খোঁজ আমাদের অন্তত জাগাতে চেষ্টা করছে। এবার আমাদের উপরই নির্ভর করবে আমরা জাগবো কি জাগবো না। মনন কুমার মণ্ডল এবং তার অত্যন্ত কৃতি সহযোগীরা যে নানা বিষয়ে আলোচনা করেছেন, এর মধ্যে কিছু প্রবন্ধ আছে, এটা সময় থাকলো না এই জন্য আমি বলতে পারলাম না এটা নিয়ে। এটা আলাদাভাবে আলোচনার যোগ্য। এবং আজকে আমি বুঝতে চেয়েছি গোটা ব্যাপারটাই আমার কাছে আমার কাছে অতি সম্প্রতি এই ইতিহাস উত্তর, আবার বলছি, জানি রিপিটিশন হচ্ছে, তো এই ইতিহাস উত্তর, উত্তর স্মৃতি, উত্তর সত্যের পরিস্থিতি আমার কাছে কি বার্তা নিয়ে এসেছে এই বইয়ের সুবাদে, এতে আমার খোঁজ ব্যক্তিগতভাবে অনেক বেড়ে গেল। এই জন্যে এই গ্রন্থের প্রস্তাবনা সম্পাদনা যিনি করেছেন, সার্থক নামা যে মানুষটি, মনন, যার মননের দীপ্তি এর মধ্যে প্রকাশ পেয়েছে, এবং তিনি একা নন, একা বোকা বলে না, তিনি একা তো করেননি, তিনি নিজেকে সম্প্রসারিত করে দিয়েছেন তার যারা সহযোগী সবার মধ্যে। আর আমি তো একটু মিখাইল বাকটিনেরও ভক্ত, এটা নিয়ে আমার দুর্নামও আছে এখানে ওখানে। তাই আমি বলি প্রতিটি সত্তাই সহযোগী সত্তা, এই বই প্রমাণ করলো সুনিশ্চিত ভাবে। এবং এইটাই হচ্ছে আজকের দিনে আমরা তো কিছুই বিশ্বাস করতে চাই না, উপর্যুপরি ভাঙনের মধ্যে যেতে যেতে আমরা ভাবতেই পারি না কোথাও পুনর্নির্মাণ সম্ভব। আমি জানি না কিভাবে এই গ্রন্থ, এই দুটি খণ্ড আমাকে এই বার্তা দিয়ে যাচ্ছে, জেগে থাকো হে, জেগে থাকো। আর দেখো, তোমার কথা তো কেউ শুনবে না, তোমার লেখাও কেউ পড়বে না, কিন্তু জেগে থাকো যদি, তাহলে এটা তোমারই দায় অন্যদের জাগিয়ে রাখার, যে দায় মনন কুমার মণ্ডল এবং তার অত্যন্ত সার্থক সহযোগীদের। আপাতত এই পর্যন্তই বললাম, জানি কিছুই বলতে পারলাম না, আমি যা ভাবলাম সেটাই বললাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আরেকবার আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুনলাম ডক্টর তপোধীর ভট্টাচার্যের ফি এবং মননশীলতার সমৃদ্ধ মতামত।
এর জন্য তাকে ধন্যবাদ এবং আমরা আপ্লুত। এবারে আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্রীমতী গীতশ্রী সরকারকে আহ্বান করব আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য। তার আগে আমি একটুখানি চ্যাট বক্সে দেখে নেব যে যদি কেউ কোনো রকমের প্রশ্ন করে থাকেন তাহলে সেটা আমি একটুখানি বক্তাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আসেনি। ডক্টর দীপঙ্কর দেবনাথ লিখেছেন উত্তর সত্যে ব্র্যাকেটে পোস্ট ট্রুথ রাজনৈতিক ভিত্তিতে যেভাবে মূল সত্য চাপা পড়ে যায় বারবার, সেখানে মাটির কাছ থেকে এরকম কাজই বোধহয় কাউন্টার। এই রাইট, মন্তব্যটি রাইট। উনি করেছেন। হ্যাঁ, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। ধন্যবাদ আপনাকে দীপঙ্কর, আপনি একদম সবচেয়ে জরুরি কথাটাই এখানে বললেন। ঠিক আছে, আমি তাহলে এবারে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য শ্রীমতী গীতশ্রী সরকারকে আহ্বান করছি। গীতশ্রী, আপনি এবার আপনার অংশটুকু যদি বলেন। ধন্যবাদ প্রার্থীদিকে। আমরা এতক্ষণ ধরে দুটি মনোজ্ঞ আলোচনা শুনলাম এবং অধ্যাপক ভট্টাচার্য যেমন বললেন, উত্তর প্রজন্মের উপর জেগে থাকার যে বার্তা দিলেন, আশা করি আমরা সেই মতো আমাদের কাজ, আমাদের পথ চলাকে পরিচালনা করতে পারবো। পার্টিশন লিটারেচার সম্পর্কে আমাদের এই পথ চলাকে আরো সমৃদ্ধ করেছে আজকের আলোচনা। ধন্যবাদ জানাই আজকের বিশিষ্ট বক্তাদের, অধ্যাপক শ্রী তপোধীর ভট্টাচার্য এবং ডক্টর নীলরতন সরকারকে। ওনাদের সুচিন্তিত মতামত আমাদের আলোচনাকে এবং ওনাদের মতামত আমাদেরকে ঋদ্ধ করেছে। বর্তমানের এই ব্যস্ত সময়ে আজকের বক্তারা তাদের অমূল্য সময় দিয়েছেন আমাদের, তাদের ধন্যবাদ জানাই। তাদের ভাবনা মতামত আমাদের আগামী দিনের গবেষণা পরিচালনার কাজকে আরো সমৃদ্ধ করবে। ধন্যবাদ জানাই সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ এর কোঅর্ডিনেটর এবং বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং যে দুটি বই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেই গ্রন্থের সম্পাদক অধ্যাপক মনন কুমার মণ্ডলকে। ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মীদেরকে। ধন্যবাদ জানাই টিম লিজকে, যাদের অংশগ্রহণের ফলে, যাদের সাহায্যে আজকে খুব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এই আলোচনাটি আমরা সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকল শ্রোতা, অধ্যাপক এবং গবেষকদেরকে। যেই কথাগুলি না বললেই নয়, যে আমরা জানি যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ এর এই বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্ট, সেখানে ক্ষেত্র সমীক্ষা, জীবন ভাষ্য এবং সাক্ষাৎকারের ওপর নির্ভর করেই পার্টিশন সাহিত্য চর্চার এক বিকল্পের অনুসন্ধান করছি আমরা। এবং এই বহুমাত্রিক যে পার্টিশন আখ্যানকে দেখার যে প্রচেষ্টা, তার অন্যতম দলিল উত্তর প্রজন্মের খোঁজ 1 এবং 2, এই বই দুটি। আলোচনার শুরুতেই আমরা শুনেছি যে এই বই দুটির প্রকাশক নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তার পরিবেশক দেশ পাবলিশিং হাউস। আমাদের শ্রোতাদের জন্য বলার যে এই দুটি বই আপনারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন বা দেশ পাবলিশিং হাউস থেকে সংগ্রহ করতে পারেন। এবং আমরা আশা রাখি যে আগামী দিনে আমাদের এই গ্রন্থ আলোচনা বা আমাদের বেঙ্গল পার্টিশন রিপোজিটরির যে লেকচার সিরিজ, সেখানে আপনাদের সকলের উপস্থিতি আমরা প্রার্থনা করি। আগামীর গবেষকদের উৎসাহ, সুচিন্তিত মতামত পার্টিশন সাহিত্যের এই পথ চলাকে আরো পরিণত এবং ঋদ্ধ করবে। সকলকে আরো একবার ধন্যবাদ জানাই এবং আজকের আলোচনার বক্তাদ্বয় অধ্যাপক তপোধীর ভট্টাচার্য এবং ডক্টর নীলরতন সরকার এবং অধ্যাপক মনন কুমার মণ্ডলের অনুমতি নিয়ে আজকের সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।